ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি শুনতে পাই। আচ্ছা, আমার কথা শুনতে পান তাহলে আমার সাথে কথা বলবেন কাজ করার সময়। আহ, আচ্ছা, আমাদের আজকে নিও পিসিটা একটু উইন্ডোজ দিয়ে একদম ফ্রেশ করতে হবে। এটা কি? আচ্ছা, এটা কোন তাহলে মাদ্রাসার? এই হিমায়তপুর সবার ঢাকা। এটা মডেল স্কুল। এটা ডিজাইন করার জন্য আর কি এরকম করে ডিজাইন করবো আমাদের emergency তে। আমার মাদ্রাসার হুম, এইটা ডিজাইন হইবে। এটা না জাস্ট এটা একটা ফর্মালিটিস আর কি, কাছাকাছি তো হবে। আচ্ছা, আমাদের আমরা কি পর্যন্ত করছিলাম? আমাদের ফাইল গেল, এডিট গেছে, অবজেক্ট গেছে, টাইপ গেছে, সিলেকশন বাকি আছে, সিলেকশন ইফেক্ট ভিউ এগুলো বাকি আছে। আচ্ছা, আমরা আজকে সিলেকশন ইফেক্ট হয়তো আজকে হবে না, ভিউ এই দুইটা বা তিনটা চেষ্টা করবো আমরা শেষ করার জন্য। ঠিক আছে, সিলেকশন কিছু নাই, আমার কিছু নাই, সিলেকশন একদম ইজি। আচ্ছা, সিলেকশনে ধরেন টাইপ বলেন আর যেটা বলেন একই কথা। ওকে, স্ক্রিন সব কিছু দেখতে পাচ্ছেন তো? জি ভাই। ওকে, সো আমাদের সিলেকশনে কি আমরা পাচ্ছি একটু দেখেন। সিলেকশন যখন ক্লিক করব, সিলেক্ট এখানে, সরি, ফ্রন্টে ক্লিক করাতে সমস্যা হচ্ছে, অনেক ফ্রন্ট ইনস্টল দিলে এই সমস্যা হয়ে থাকে। আচ্ছা, অল দেখেন, একটা আমরা যে কন্ট্রোল এ দিয়ে যেটা অল সিলেকশন, এখানে অল সিলেকশন, আর সিলেকশন অন অ্যাক্টিভ আর্টবোর্ড, এইটাও একটা অপশন। কিরকম? আমরা এখানে আর্টবোর্ড কয়টা? একটা না? একটা আর্টবোর্ড। এখন আমার যদি আরো কিছু আর্টবোর্ড থাকে, এখানে, এখানে, হ্যাঁ, এবার আর্টবোর্ড নিলাম, এখানেও দিলাম টেক্সট, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা আছে, এখানে আছে, এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এখানে আর্টবোর্ড কোনটা আসলে সিলেক্ট, আপনারা কি দেখতে পাচ্ছেন যে কোনটা সিলেক্ট করা আছে? হুম, এমনি কি দেখে বুঝতে পারতেছেন কোনটা সিলেক্ট করা আছে? এটার চারপাশে একটা কালো বর্ডার আছে, এটা কি? হ্যাঁ, যেটা চারপাশে কালো একটা বর্ডার আছে এটা সিলেক্ট। এই দেখেন, এটা চারপাশে কালো একটা বর্ডার, এটা কিন্তু নাই। ক্লিক করলে দেখবেন পার্থক্যটা বুঝবেন। এই দেখেন, এই দেখেন হালকা একটা কালো একটা ইয়াস। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্ট করা। এখন আমি যদি এখান থেকে জাস্ট সিলেক্ট করা, আমি দিলাম এখান থেকে সিলেক্ট, সিলেক্ট করে দিলাম অল ইন অ্যাক্টিভ আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডটার অ্যাক্টিভ আছে ওইটা সবকিছু সিলেক্ট হবে। দেখেন, এই দেখেন এইগুলা সিলেক্ট হয়েছে। আমি এটা সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম, করার পরে দিলাম সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট অন অ্যাক্টিভ আর্টবোর্ড, দেখেন এটা সিলেক্ট হয়েছে। তার মানে এটা হচ্ছে যেই আর্টবোর্ডটা সিলেক্ট করা হবে ওই আর্টবোর্ডটাই, আর্টবোর্ডের যা কিছু আছে তা সিলেক্ট হবে। ইভেন দেখেন, আমি যদি ইউএর বাইরে থাকি, এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে না, কিন্তু যখন একটু থাকবে তার মানে এটা এই আর্টবোর্ডের অংশ। ঠিক আছে, এখন আমি যদি এই আপনার সিলেক্ট দেই, দেখবেন যে এটা সহ সিলেক্ট হচ্ছে। এই দেখুন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সিলেক্টের বিষয়। আচ্ছা, ডিসিলেক্ট হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল এ, একটা হচ্ছে কন্ট্রোল অল্টার এ দিলে হচ্ছে অ্যাক্টিভ অন আর্টবোর্ড, আর ডিসিলেক্ট হচ্ছে শিফট শিফট কন্ট্রোল এ, মানে শিফট যে কোনো আর্টবোর্ডের ক্ষেত্রে, এটাও সিলেক্ট করার ক্ষেত্রে কি শিফট কন্ট্রোল এ দিলে কি সিলেক্ট ছেড়ে দিবে। এই সিলেক্ট করছি, শিফট কন্ট্রোল এ ছেড়ে দিচ্ছে, সবগুলো দিলাম, শিফট কন্ট্রোল এ ছেড়ে দিচ্ছে, সবগুলো সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল এ ছেড়ে দিচ্ছে। মানে হচ্ছে ডিসিলেক্ট, একটা হচ্ছে সিলেক্ট করা, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট, আর কন্ট্রোল শিফট এ দিলে ডিসিলেক্ট। আর অ্যাক্টিভ অন আর্টবোর্ড, যে আর্টবোর্ডটা অ্যাক্টিভ করা আছে ওই আর্টবোর্ডটা সিলেক্ট করতে হলে ওই আর্টবোর্ডটা সিলেক্ট, মানে কি ওই আর্টবোর্ডের এলিমেন্ট গুলা সিলেক্ট করতে হলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার এ, দেখেন এটা সিলেক্ট করা আছে, আবার এটা সিলেক্ট, এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ করা, কন্ট্রোল অল্টার এ, দেখছেন? এটা হচ্ছে সিলেকশনের বিষয়টা। তো এগুলো আমরা দেখবো। এখন আরেকটা বিষয় হচ্ছে রিসিলেক্ট। রিসিলেক্ট মানে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এ দিলাম, কন্ট্রোল শিফট এ দিলাম, সরি আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এ দিলাম, এটা কি ডিসিলেক্ট করলো। এখন এখানে সিলেক্টে যান,
রিসিলেক্ট কি কন্ট্রোল 6 কাজ করে না। রিসিলেক্ট হয়তো আমাদের ওই এখানে আসতেছে না, বা কন্ট্রোল জেড দিলে এটা আসা পড়ে আর কি। আচ্ছা, এখানে আর একটা অপশন আছে যে ইনভার্স। এই কথাটা আমরা তো শিখবো, এখানে শিখবো, এবং হচ্ছে ফটোশপ যদি আমরা শিখি ওইটা শিখবো। ইনভার্স কথাটা মানে কি? ইনভার্স কথা মানে হচ্ছে এইটা সিলেক্ট করলাম আমি, এর বিপরীত যেটা আছে, বা যে কোনো জিনিস এইটা সিলেক্ট করলাম, এর বিপরীত যে আছে তা। আচ্ছা, এটা তো কোনো আউটপুটের বিষয় না, এটা জাস্ট এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি এটা সিলেক্ট করা থাকে আর আমি ইনভার্স দিলাম, তাহলে কি হলো দেখেন তো, এইটা ছাড়া বাকি সব সিলেক্ট। ইনভার্স কথাটা বুঝছেন? আমরা যদি ফটোশপে আমাদের এই জিনিসটা কাজে দিবে। ঠিক আছে, যে ইনভার্সটা কি কাজ করে, কথাটা বুঝতে পারছেন? ইনভার্স কি কাজ করে, যে আমি একটা এটা সিলেক্ট করলাম, এর বিপরীতে কি আর ওই বিপরীত যতগুলো আছে মানে অন্য যেগুলো আছে এটা ছাড়া ওইগুলো সিলেক্ট হবে। ইনভার্স কথাটা মানে হচ্ছে এটা সিলেক্ট করলাম, আবার এটা সিলেক্ট করলাম, মানে এটা ছাড়া যেটা আছে, এটা ছাড়া যেগুলো আছে আমি সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করলাম। তার মানে কি, এখন কিন্তু আমি একটু মুভ করে তাহলে বুঝবেন যে এটা নড়তেছে না, বাকি সব নড়তেছে। দেখি তো একটু, এই দেখছেন আমার কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয় নাই, তার মানে এটা কি ইনভার্স হয়ে গেছে। আবার যদি আবার ইনভার্স দিই তাহলে কি হবে, তাহলে বাকি সব ছেড়ে দিয়ে জাস্ট এটা সিলেক্ট হবে। কারণ হচ্ছে কি, কারণ এখন তো সব সিলেক্ট আছে, এর বিপরীত যেটা সিলেক্ট নাই ওইটা সিলেক্ট হবে, উল্টাটা। সিলেক্ট ইনভার্স, এই দেখেন এটা সিলেক্ট। ঠিক আছে, তো ইনভার্স কথাটা আপনার ইলাস্ট্রেটর, সরি কি বলে, ফটোশপে পাবেন। ফটোশপে হয়তো আপনার আমাদের বিভিন্ন ইয়া করার ক্ষেত্রে কাজ দিবে, কি বলে সেটাকে, এই পাথ মাল্টিপাথ করার ক্ষেত্রে ওই ইনভার্স কথাটা একটা কাজ দিবে। কারণ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে সিলেক্ট করবো অবজেক্টটা, কিন্তু ডিলিট করবো, এর বিপরীতে কিভাবে করবো, ইনভার্স দিয়ে আমাদের এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা আপনাদের দরকার লাগতে পারে, যদিও তেমন আমার এমন আমার প্রয়োজন লাগে না, কিন্তু কখনো হয় কি যে আপনি চাচ্ছেন যে এই জিনিসটার জন্য অন্যগুলো সিলেক্ট করতে পারতেছেন না, তখন কি করতে হবে, আগে এইটাকে সিলেক্ট করবেন, করার পরে ধরেন এমন অনেকগুলো হিজিবিজি থাকবো। ঠিক আছে, সো এইটার জন্য আরেকটা পারতেছেন না, বা এটা একটা হইতে পারে এরকম, ধরেন আমি আবার দেখাই তো, এইটা এটা দিলাম, এটা থেকে আমি কি করলাম, ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে, কিছু নাই, কিন্তু আমি যদি এই যে এটা এখানে সিলেক্ট করতে চাই তাহলে পারবো? পারবো না, কারণ হচ্ছে এখানে একটা অবজেক্ট আছে যেটা ট্রান্সপারেন্সি একদম জিরো, কিন্তু এটা তো আছে। এটার জন্য আমি এটা পারতেছি না, তাহলে কি করতে হবে, আমি এইটাকে আগে সিলেক্ট করব, করার পরে ইনভার্স করব, তাহলে কি হবে, এটা বাদে বাকি সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আর ওইটা নাই, ইনভার্স এখানে এটা দেখেন, এখানে এখানে আছে, দেখছেন? এটা মানে এখানে তো আপনার আমার অপাসিটি জিরো করছে, মানে এটা হিডেন নেই, ভিজিবিলিটি জিরো করেছি, কিন্তু অবজেক্ট তো বিদ্যমান। কথাটা কিন্তু বুঝছেন, আমি কিন্তু এখানে ফিল কালার নান করি না, যদি নান করি তার মানে এটা নাই, যেহেতু আছে, কিন্তু অপাসিটি জিরো করছে। অপাসিটি জিরো মানে এটা ভিজিবিলিটি, এটা দেখা যাবে কি দেখা যাবে না এতটুকু বিষয়, কিন্তু এর এই যে অবজেক্টটা এটা কিন্তু বিদ্যমান থাকবে। কথাটা কি বুঝতে পারছেন? অপাসিটি আমরা আসবো, তো ওই জিনিসটা আমি আগে বলে দিলাম আর কি। এরকম, তো এই টাইপের জিনিস সিলেক্ট করার ক্ষেত্রে তখন আমরা এই ইনভার্সটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এই সিলেক্টের হচ্ছে নেক্সট অবজেক্ট অ্যাবভ। যেমন ধরেন আমাদের ওটা ডিলিট করে দিলাম, এটা এখানে থাক, বা এখানে যেখানে একটা থাকে, জাস্ট বোঝানোর জন্য। এটা আমি একটু লেয়ার অপশনে যাই, লেয়ার, এখানে বসবেন। ধরেন আমি এখন লেয়ার সিলেক্ট করা আছে, এইটা সিলেক্ট করা আছে। ঠিক আছে, আপনি একটু ভালো করে দেখবেন, এই অবজেক্টটা সিলেক্ট করা আছে, এটা আমি কালার চেঞ্জ করলাম রেড, আর এর উপরে যেটা আছে এটার আমি কালার দিলাম ব্লু, আর এর নিচে যেটা আছে এটা কালার দিলাম আমি কি গ্রিন। এই যে তিনটা আমি সিলেক্ট করলাম কি এটা। এখন আমি চাচ্ছি কি এইটার সামনেটা সিলেক্ট করবো, কোনটা সিলেক্ট করবো, এইটার সামনেরটা। এটার সামনে কি আছে, এটার সামনে আছে ব্লু। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট, দেখেন লেখা আছে নেক্সট অবজেক্ট অ্যাবভ, পরবর্তী অ্যাবভ উপরে, সামনে, তাহলে আমি দেখবো আমার এটা সিলেক্ট হচ্ছে কিনা, দেখেন, এই দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে।
বেশিরভাগ চ্যানেল এটা কিন্তু লাগবে, আমাদের কাজে লাগবে। আমরা রাইট বাটন ক্লিক করব, দেখেন এখানে কিন্তু সিলেক্ট অপশন আছে, দেখছেন সিলেক্ট, আমি কিন্তু এটা বুঝাইছিলাম মেবি, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। আপনারা লেট করে ফেলেন, এই লেট করতে করতে অনেক পিছিয়ে পড়তে হয় আমাদের। ওকে, যে জিনিসটা বলতেছেন আপনারা একটু ভিডিওটা দেখে নিন পরবর্তীতে, অথবা আমি যদি সময় পাই তাহলে একটু বলবো যে অনেক কিছু বিষয় আমার অলরেডি চলে গেছে। সো এইখানে যে এই অবজেক্টটা সিলেক্ট করছি, এটা আপনার রাইট, কি হলো এখন কেন সবাই আসতেছে, এই অবজেক্টটা সিলেক্ট করছি, এখন এই সিলেকশন থেকে আমি কিন্তু চাইলে পারি যে নেক্সট অবজেক্ট এবাব দিলেই এটা সিলেক্ট হবে। এই দেখেন এটা কি হলো, তারপর এখানে একটা কাজ করে না কেন, এই দিনে এরকম সমস্যা হচ্ছে, এই কিন্তু এখান থেকে কাজ করে কিন্তু নেক্সট অবজেক্ট এবাব এই কাজ করতেছে, মানে এটা কিন্তু সেটা আপনার চেক করে আপনাদেরটা কাজ করবে। হ্যাঁ, ওকে, সো এটা কাজ করতেছে, আবার আমি এটা সিলেক্ট করলাম, কিন্তু এখান থেকে আমি চাচ্ছি যে এটার পরবর্তী অবজেক্ট হচ্ছে ব্লু আর গ্রিন এটা। সো এটা দেখেন সিলেক্ট থেকে নেক্সট অবজেক্ট ভ্যালু, যে নিচে ভ্যালু মানে নিচের দিকে গেলে এটা, দেখছেন এই বিষয়গুলো যে আপনি একটা সিলেক্ট করা আছে, আপনি চাচ্ছেন যে অনেকগুলো যদি মানে কি বলে অবজেক্ট থাকে, এই ক্ষেত্রে এই জিনিসগুলো সিলেক্ট করতে সুবিধা হয়, বা একটু হেভি বুঝতে পারতেছেন না, বা এখান থেকে আপনি কোন অবজেক্টটা সিলেক্ট করবেন তা পাইতেছেন না, এই জন্য আমাদের শর্টকাট একটা সিস্টেম হচ্ছে এটা, জাস্ট যেটা সিলেক্ট করা আছে এটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট থেকে কাজ করবে। আমারটা এখানে কাজ করতেছে না কেন বুঝতেছি না, আপনারা একটু চেক দিয়ে নেবেন আপনারটা কেন কাজ করে না, হ্যাঁ করে কিনা, তো আশা আশা করি করবো এটা। তো সিলেকশন এখান থেকে না কাজ করলে এখানে অপশন আছে সিলেক্ট থেকে এটা দেখেন সিলেক্ট করছি তো। তো এইটার নেক্সট অবজেক্ট হচ্ছে মানে অ্যাবভ হচ্ছে এটা, আর যদি এটা সিলেক্ট করি তাহলে এইটার ভ্যালু মানে নিচে হচ্ছে এটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি সিলেক্টের বিষয়টা এখানে সিলেক্ট, কিন্তু এখানে একটা এক্সট্রা একটা বিষয় আছে, আমি এটা দেখাচ্ছি। ধরেন আমি এটা কালার দিলাম, আস্তে আস্তে বিষয়গুলা, এটা কালার দিলাম, ওকে, আর এটার কালার দিলাম, ওকে এটা দিলাম, ঠিক আছে, আর এটা দিলাম, এই কালারটা, এটা কোনটা, এটা কেন কালার দিচ্ছি আমি বলবো। তো সিলেক্ট থেকে আমাদের এটা আসলে তেমন কাজে লাগবে না, কিন্তু এই একটা জিনিস কাজে লাগবে, অবজেক্ট সেম, সেম কথাটা মানে কি, সেম মানে একই, কি ক্ষেত্রে সেম এপিরিয়েন্স যেগুলো আছে, এই যে এটা সিলেক্ট করা আছে না, এইটার সেম এপিরিয়েন্স কোনটা আছে দেখেন, এই জিনিসগুলো আছে একই সাইজ, ঠিক আছে। কিন্তু আমি যদি কি করি একটু বড় করলাম, করার পর একটু ফন্ট, এখন আমি একটু চেক দিই, সেম অ্যাপিয়ারেন্স, ও আচ্ছা আচ্ছা, অ্যাপিয়ারেন্স বলতে হচ্ছে আপনার যে দুটো সবগুলো আছে ফন্ট, এইখান থেকে ফন্ট ফন্ট সিলেক্ট হচ্ছে, আচ্ছা আমি এটা দিলাম, এটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে দেখি, তার জিনিসটা আশা করি সব বুঝতে সুবিধা হবে। অ্যাপিয়ারেন্স এটা ক্ষেত্রে দেখছেন, এটা কিন্তু আপনার ফন্ট একই থাকাতে এসে গেছে, কিন্তু এখানে ফিল কালার, ফিল মানে একটা অবজেক্টের ক্ষেত্রে ফিল সব সেম কালার না, ভিন্ন কালার। আমি সেম আরেকটা নিলাম, এখন দেখেন যে এটা সিলেক্ট হবে, কিন্তু এটা হবে না, মানে হচ্ছে সেম কালার সেম ফিল কালার হইলে তখন এই জিনিসটা যেরকম, মানে এটা হচ্ছে ফন্ট, এজন্য ফন্ট গুলো সব সিলেক্ট করছে, এবং এটা একটা অবজেক্ট, এটা যখন সেম কালার পাবে তখনই সিলেক্ট করবে, আদারওয়াইজ করবে না। ইভেন এটা যদি স্ট্রোক থাকে, স্ট্রোক আমি দিয়ে দিই, আমি ধরেন স্ট্রোক দিলাম, এখানে স্ট্রোকটা আপনার কালো দিই বা সাদা দিই, যে কোনো একটা দিলাম আমি আপাতত বোঝার জন্য। তো স্ট্রোক দিলাম, আর এটার স্ট্রোক না, এটার নাই, আমি এখন সিলেক্ট থেকে যদি সেম দিই তাহলে কি হচ্ছে, অ্যাপিয়ারেন্স ক্ষেত্রে এটা সিলেক্ট হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এটা সেম থাকার পরও এখানে এক্সট্রা আপনার কি বলে সেটাকে, এটাকে কি বলে, স্ট্রোক থাকাতে কিন্তু অ্যাপিয়ারেন্সে মিলে না, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বাহ্যিকতায় মিলে নাই, ঠিক আছে। তো অ্যাপিয়ারেন্স কথাটা মানে তো বাহ্যিকতা এই সম্ভবত। তো এই ক্ষেত্রে যতটুকু মিলছে এটা কিন্তু সেটা সিলেক্ট করছে, যেহেতু এটা সেম কালার ফিল, কিন্তু এটার সাথে এক্সট্রা হিসেবে আছে আপনার স্ট্রোক, এই ক্ষেত্রে কিন্তু মিলে নাই।
আমরা এরকম করব, আমাদের মনে করো অনেক সময় অনেকগুলো কালার নিয়ে ডিজাইন করব, করতে করতে কি হবে যে সেম কালারটা কিভাবে আমরা সহজে সিলেক্ট করব, এটা আমরা অনেক প্রচুর ইউজ করব, যে সেম কালারটা কিভাবে সহজে সিলেক্ট করব। এটার কয়েকটা অপশন কিন্তু আমি অলরেডি এই টুলটা দেখাইছি, মনে আছে আপনাদের? ওয়ান টুল দিয়ে দেখেন আমি ক্লিক করলাম, এই ক্ষেত্রে আসে গেছে, কিন্তু এখানে আসছে আপনার ইয়া কালার সহ। সো এই ক্ষেত্রে একুরেট আসে নাই। একুরেট কেন আসে নাই? এটা হচ্ছে ফিল কালার আছে, সরি স্ট্রোক আছে, এখানে তো স্ট্রোক নাই। এখন আমার এখানে দেখেন কি কোশ্চেন মার্ক আছে স্ট্রোকের ক্ষেত্রে, কারণ হচ্ছে কি এটাতে স্ট্রোক আছে, এটাতে স্ট্রোক না। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে যাই, কালার কিন্তু চেঞ্জ করে সহজে করতে পারবো না। মানে এই ফিল কালার চেঞ্জ হবে, ফিল কালার চেঞ্জ হয়ে যাবে, দেখেন ফিল কালার চেঞ্জ হবে, কিন্তু স্ট্রোকটা থেকে যাবো। এখন আমি যদি স্ট্রোক চেঞ্জ করতে যাই তাহলে সবগুলো স্ট্রোক চলে আসবে, অথবা সবগুলোতে স্ট্রোক যাবে না। এখন দেখেন স্ট্রোক যদি আমি এখানে চেঞ্জ করতে যাই তাহলে সবগুলোতে স্ট্রোক চলে আসবে লাল। এই দেখেন এখন সবগুলোতে স্ট্রোক আছে লাল, সরি লাল না সাদা, আমি সাদা কালার নিছিলাম। এই দেখেন এই সবগুলোতে এসে পড়বে, মানে যেগুলো সিলেক্ট করা আছে। এই জন্য মানে আমাদের এই এই ওয়েন টুলেরটা আর এখানে সিলেক্টের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। তবে হ্যাঁ এগুলো বেশি আস্তে আস্তে আরো, যে এখানে আরো অনেকগুলো অপশন আছে। ওকে, এরপর আসেন সিলেক্ট থেকে সেম এর ক্ষেত্রে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডটা আসলে কি? ব্লেন্ডিং মোডটা হচ্ছে আপনার এইখানে একটা অপশন আছে, দেখেন এটা এই ট্রান্সপারেন্সি, এখানে নরমাল, এইগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড। আমি যদি এখানে মাল্টিপ্লাই করে এটা সাথে আরেকটা নিলাম, এটারও মাল্টিপ্লাই করলাম, লাইটেন, একটা হচ্ছে কি দেখেন দুইটা পার্থক্য বুঝবেন, এমনিতে বুঝবেন না, একটা জিনিসের উপরে রাখেন, এটা একটু উপরে দেন, এইখানে কিন্তু একটু কালার পার্থক্য দেখে বোঝা যায়। আচ্ছা লাইটেনটা দিলে আপনি একটু কম বুঝবেন, আমি কালার বান দিলাম, এই দেখেন এখন জিনিসটা তো আমি এভাবে কিন্তু স্বাভাবিক, কিন্তু এই যখন আরেকটা অবজেক্টের উপর আনবো তখন জিনিসটা বুঝবেন যে পার্থক্যটা কি। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড বলে। এটা যেমন কিন্তু স্বাভাবিক, আমি এখানে নিলাম, উপরে দিই, এখানে নিলাম, এই দেখেন কিন্তু হালকা একটু শেডো আসছে। আচ্ছা, এটা এখানে একটু ভালো আসতেছে না, এই কালারের ক্ষেত্রে এইখানে দেখেন বোঝা যাচ্ছে। এটা কিন্তু আবার হচ্ছে আপনার মাল্টিপ্লাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কালার বার। এখন এখান থেকে আপনি যদি এরকম ব্লেন্ডিং মোড ইউজ করেন, এই ক্ষেত্রে এগুলো সিলেক্ট করার জন্য আপনাকে ব্লেন্ডিং মোডটা দিতে হবে। সিলেক্ট থেকে সেম এর ক্ষেত্রে কই ব্লেন্ডিং মোড। আচ্ছা, আমি একটু এটারে সেম কার ব্লেন্ডিং মোড দিই, তো তার মানে কি মনে সেম ব্লেন্ডিং মোড, আচ্ছা বুঝতে পারছি। তো আমার এখানে যে জিনিসটা বলেছে যে এটা সেম ব্লেন্ডিং মোড থাকতে হবে, যেমন এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, এগুলো আমরা কাজ করব। বিশেষ করে মনে করেন আমরা আমরা যখন ইয়ে কাজ করব না, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, যেমন ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছি, এটা অনেক কিছু আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমরা হয়তো শিখবো। সো এই ক্ষেত্রে আমাদের কিছু ব্লেন্ডিং মোড গুলো ইউজ করতে হয়, যেমন কি জন্য, এই যেমন ধরেন এটা, সরি এটা তো বড় হবে না, এইগুলো কি তারার মতো মনে হচ্ছে না, যেমন অনেক দূর থেকে আলো ছড়াচ্ছে, সেগুলো তো আপনার সহজে এরকম হবে না। ইভেন আমাদের ব্যাগ ইয়াক শিখছিলাম, কি বলে, কি যে বলে আমাদের ম্যাশ টুল দিয়ে, এটা একটু ইয়া করে নি, অ্যাডভান্স করে নি, ম্যাশ টুল দিয়ে যে আমরা শিখছিলাম, তখন কিন্তু আমাদের এমন একটা বিষয় ছিল, এটা কালারটা কিন্তু কালো করে নিতে হবে আর ম্যাশ টুল দিয়ে কাজ করতে গেলে, যেহেতু আমরা শেডো ইউজ করবো, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখাচ্ছিলাম আপনাদের যে যদি আমাদের হোয়াইট নিলাম এবং এটা কালার অপাসিটি 0 করে দিলাম, 0 করলাম, এভাবে যে আমরা যখন কাজ করলাম, স্যার এই দাগগুলো কিভাবে টানছেন? মেশ টুল দিয়ে, মেশ টুল আমাদের দেখাচ্ছি না, মেশ টুলের কাজ। মানে ম্যাস্টুল আপনি যে স্কয়ার নিয়ে ম্যাস্টুল দিলে এরকম হয়ে যাবে? মেশ টুল দিয়ে আপনি এখানে যেখানে ক্লিক করবেন, ওই পয়েন্ট যে সিলেক্ট ওই পয়েন্ট, এটা ওই দিনও বুঝি নাই। আপনি ভেবে আমার প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস করলে জিনিসগুলো মিস হওয়ার কথা না। আপনি একটা যে কোনো একটা অবজেক্ট নেন, যে কোনো, আপনি গোল নেন বা লম্বা নেন, যে কোনো নেন, ঠিক আছে? এটাতে যখন আপনি কি করবেন, ম্যাশ টুল সিলেক্ট করবেন, এখন এইটার মধ্যে যেইখানে আপনি ক্লিক করবেন ওইখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট মানে ক্রিয়েট হবে, এটার উপর বেস করে লাইন হবে। দেখেন আমি এখানে ক্লিক করলে
এইগুলো হচ্ছে কি জানেন, অ্যাঙ্কর পয়েন্ট। সো এইগুলো বেস করে দেখবেন এরকম এরকম একটা দাগ হয়ে যাচ্ছে। এই দেখেন, এখান থেকে একটা দাগ হচ্ছে, মানে এখান আমাদের ছিল এটা, সো এটার থেকে একটা দাগ হচ্ছে, আবার এখানে দিলে দেন এভাবে দাগ হচ্ছে পয়েন্ট, যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু প্লাস পয়েন্ট না, বাকি দুই পাশে এভাবে দাগ হবে। এটা হচ্ছে ম্যাশ টুলের কাজ আর কি। সো ম্যাশ টুল আমি আপনাদের দেখাই, হালকা একটু দেখাচ্ছিলাম। যদি আপনাদের ম্যাশ টুলের কাজ করতে, এটা যদি বল বানাতে চান, যে এটা বলের মতো হ্যাঁ দেখাবে। দেখাইছিলেন স্যার, আমি ওই দিন বুঝি নাই এই জন্য। আচ্ছা হ্যাঁ আজকে মোটামুটি বুঝছি। আচ্ছা, এখন দেখেন এই একটা হ্যাঁ জিনিস বুঝছি, দেখেন, এটা কিন্তু ট্রাই একটা করব, হালকা বুঝি একটা নাই যে এই জন্য ট্রাই করতে পারি নাই। আচ্ছা, এবার দেখেন এই জিনিসটা দেখেন, যে এটা কিন্তু আমি যদি শ্যাডো ইউজ করি কিরকম একটা সাদা ভাব হয়ে গেছে না জিনিসটা। আমি একটা কপি করে আরেকটা রাখি। আমার কেন মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোডটা কাজে লাগবে, কারণ হচ্ছে এই ধরেন আমি এখানে যদি মাল্টিপ্লাই করে দুটো পার্থক্য দেখবেন। আচ্ছা, পার্থক্যটা এখানে বোঝা যাচ্ছে না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে। দুটাকে নিয়ে আসি, এটা কি, এটা কি অবজেক্ট নাকি? ওকে, এটা সামনে আনি। দুটার মধ্যে কিছুটা পার্থক্য হয়, বিশেষ করে এটা সাদা হয় কালার, আমি একটা কালারটা চেঞ্জ করি পার্থক্যটা বোঝার জন্য। আচ্ছা, এবার দেখেন পার্থক্যটা বোঝা যাবে আশা করি। এবার দেখেন এটা কিন্তু আমি মাল্টিপ্লাই করা না, কিন্তু এটা মাল্টিপ্লাই করার কারণে এটার মধ্যে একটা ফিনিশিং ভাব আসছে, কিন্তু এটার মধ্যে কিন্তু এরকম ফিনিশিং ভাব নেই। দেখছেন? বুঝতে পারছেন জি না? স্যার। এই জিনিস আমরা এইটা কিন্তু এরকম শেড ইউজ করতে মাল্টিপ্লাই ইউজ করবো। তারপরে মনে করেন যে একটা জিনিসের উপর কালারটা ধরেন আমরা একটা এরকম একটা ডিজাইন করলাম। ধরেন এখান থেকে এদিকটা সরাই। স্যার এটা আবার একটু বুঝাবেন, ভালো করে বুঝি নাই, আচ্ছা, একটু কোনটা আমি তাকে বোঝাবো? বিরক্ত করতেছি। না আসলে আপনার ওই যেটা যে আমাদের ওই এই ক্লাসটা, যে মাল্টিপ্লাই বললো, আচ্ছা আপনার ওই আইডিয়া মেবি আমি ওই ক্লাসে বলছি। মাল্টিপ্লাই করার বিষয়টা হচ্ছে কি, যে জিনিসটাকে এটা ব্লেন্ডিং মোড বলা হয়, মাল্টিপ্লাই করা। না এখানে না মাল্টি, কি মেস্টলের মতো বলতেছেন? হ্যাঁ ব্লেন্ডিং তো করছি, মানে হ্যাঁ এখানে, হ্যাঁ ম্যাশ টুলটা বুঝি, যে এখানে ম্যাশ টুলে কি ব্লেন্ডিং করলেন এটা বুঝি নাই। আমি বলতে চাচ্ছি আমাদের যে মেশ টুল, যে কোনো অবজেক্ট আমরা মেশ টুল ক্রিয়েট করি না, যেমন এটা করলাম, তাই না? এখন আমাদের তো শেডো বা স্কোপ বানাবো আমরা, শেডো। আমরা এটাতে কি বানাবো? শ্যাডো। দেখেন কেন শ্যাডো বানাবো, আপনি এটার দিকে লক্ষ্য করেন। আমার শ্যাডো জিনিসটা হচ্ছে যেটা হালকা আস্তে আস্তে কি ছায়া, মানে মিলে যাবে জিনিসটা, এটার সাথে এটা মিলে যাওয়ার একটা ভাব। ঠিক আছে? তো এই জিনিস শ্যাডো জিনিসটা তো এরকমই একটা জিনিস, আস্তে আস্তে করে মিলে যাওয়া। আমি ধরেন এখানে একটা ডিজাইন দিলাম এরকম। এখন জিনিস আপনার কাছে কি মনে হবে, যেটা পিছনে এই যে এই হলুদ কালারটার একটা মানে ম্যাশ টুল দিয়ে শ্যাডো করলে একটু স্মুথ হয় না? মেশ টুল দিয়ে হয়, এমনিতেও করা হয়, কিন্তু আমাদের প্রফেশনালি আমরা মেশ টুল দিয়ে সেটা শিখবো। কারণ হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে ইফেক্টে, স্টাইলাইজার ড্রপ শেডো, আমরা এটা ইউজ করবো না। এখানে ড্রপ শেডোটা একটা পার্থক্য আছে, এটা হচ্ছে যে মানে দুইটা দিকে কাজ করবে। এই জিনিসটা পরে আস্তে আস্তে আমি সেটা বলবো, যে শেডোটা এইটা কেন আমরা মেজর টাইমে ইউজ করবো না। ঠিক আছে? এর বিপরীতে আমরা অন্য কি কি বিষয় আমরা অ্যাপ্লাই করব। যেমন এই ক্ষেত্রে আমরা এই কি বলে ম্যাশ টুল দিয়ে শ্যাডো তৈরি করব। এটা কেন, আপনি এটার দিকে একবার তাকান। এই হলুদটা যখন আমি এখানে, হলুদটা কি মনে হচ্ছে, যে হলুদের নিচে একটা ছায়া পড়ে আছে, এটা এখন যে কালো টাইপের, যে এটা কোনো আলোর ছায়া পড়ছে এরকম বোঝা হচ্ছে না? দেখেন ভালো করে, তো হয়তো বুঝতেছেন না, কিন্তু আমি এটা একটু সরাই। এটা পার্থক্য তাহলে বললেন আমার কি বুঝতেছেন আপনারা? দুইটা পার্থক্য বলেন, এটা কি বুঝতেছেন, এটা কি বুঝতেছেন? কি একজন বলবেন? কারণ ম্যাশ টুলের কাজটা আমি একদমই বুঝি না। হ্যাঁ আপনি ম্যাচ মানে টুলে আমাদের একদমই বুঝি না, আমাদের একটু ম্যাচ বেসিক, টুলে এই জিনিসটা বেসিকটা যদি আমরা শিখাই দিতেন। আপনি আমাদের 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসে মেবি এটা আছে, এই ম্যাচ টুলের কথা আমি ওই বলছি। দিন টমেটো দিয়ে কি করছেন আমি কিছু বুঝি নাই। আচ্ছা, আপনি 5 নাম্বার হ্যাঁ ক্লাস, ওই দিন আমি ছিলাম তো, টমেটো নিয়ে টমেটোর উপরে সাদা ফোঁটা দিয়ে করছেন, আমি কিছু বুঝি নাই। আপনি বুঝেন না, আমাকে না বললে কি বুঝবো বলেন? আপনি এক কাজ করবেন, একটু এই ক্লাসটা আরেকটু দেখবেন, সাথে আপনি আমার
পার্সোনালি নক দিন। সবাই তো বুঝে, এখন আমার তো আমি বিরক্ত বল হবে সবাই। না হবে তো। এখন আপনি যদি প্রশ্ন, আমি তো আপনাকে জিজ্ঞেস করি প্রশ্ন করার ক্ষেত্রে বুঝছেন কিনা না বুঝছেন, এখন যদি আপনারা না কিছু না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো আপনি বুঝছেন না বলেন? আপনার তো বলতে হবে যে এই জিনিসটা বুঝি না, একটু বুঝে দেন, তাই তো আমি সাথে বুঝাইতে পারি। এখন দেখেন আজকে অনেক দিন এসে গেছে, আমরা 5 নাম্বার ক্লাস। আমি এমনি মোটামুটি সবগুলো বুঝি, কিন্তু কিছু কিছু জিনিস একদমই বুঝি না। এখন হয়তো অন্যরা বুঝে, তখন তো এখন বিরক্ত হবে যে আমরা বুঝিনি এখন না, এটা না, এটা একদমই তাহলে বুঝে তাহলে না। তাহলে আপনি শিখতে পারবেন না। তাহলে আপনি শিখতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যদি শিখার ইয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই আপনি ছোট ছোট জিনিসগুলো শিখলে আমি অনেক আগাইতে পারতাম। এগুলো একটু দেখে নিন। আপনি 5 নাম্বার ক্লাসটা একটু দেখবেন আর পার্সোনালি আমার সাথে একটু কন্টাক্ট করেন, আমি আপনাকে বাকিটা বুঝিয়ে দেবো। আসলে ক্লাস আমাদের অলরেডি 10টা ক্লাস, অথচ আমি কিন্তু চাইলে 10টা ক্লাস 5টা ক্লাসে ফুল এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসকে আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা যদি আসলে গুরুত্ব না দেন তাহলে তো হয় না। আচ্ছা স্যার, আমাকে একটু ম্যাথ টুলের বেসিকটা বুঝাই দেন, যে মানে এটা আমি দিয়ে এভাবে এভাবে এখন কাজ করে, বাকিটা আমি আপনাকে আমি পার্সোনালি বোঝাবো। ট্রাই করব। আমি আপনাকে পার্সোনালি বোঝাবো। এখানে আসলে আমাদের ক্লাসগুলো একটু শেষ করা দরকার, যেহেতু ওইগুলো আমাদের অনেক দিন হয়ে গেছে, প্রায় 10টা ক্লাস হয়ে গেছে জাস্ট এইগুলো টুলসে, এবং ইভেন এইগুলোর এটারও আচ্ছা, এক্সাম্পল। আমাকে হালকা হালকা একটু মানে যে এটা এইভাবে। আপনি আমার সাথে আপনি আমাকে একটু পার্সোনালি নক দিন, আমি ওইভাবে ইয়ে করবো। কারণ এখানে আপনি বুঝতে পারতেছেন আমাদের এখানে ইফেক্টে অনেকগুলো অপশন আছে। এইগুলো প্রত্যেকটা বিষয়ের এই যে কতগুলো আছে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব। এখানে আছে তো বিশাল, এটা তো না জানলেই নয়। এই জিনিসগুলো শেষ করতে তো আচ্ছা আচ্ছা, আমাদের ঠিক প্রায় আছে। 20টা ক্লাস লাগবে এটাতে, অথচ আমি চিন্তা করছিলাম কি জানেন, মেনু। আচ্ছা স্যার, আপনার কথাটা না অনেক অনেক ইয়া হচ্ছে না। মানে কি কথা শোনা যাচ্ছে না? অনেক আসলে হ্যাঁ, বুঝিনি, আমার কথা শোনা যায় না? একটু আস্তে শোনা যাইতেছে, এমনি ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু একটু আচ্ছা, যদি জোরে বলা যেত ভাই তাহলে আমার একটু সুবিধা হেডফোনটা হতো। আসলে ইয়ার সমস্যা একটু, এটা কারণ কেন স্যার, আমি আমার পুরো ফুল সাউন্ড দিচ্ছি, তারপর না একটু আপনার আওয়াজ অনেক আগে লিমিটের মাঝখানে। আগে ওই ল্যাপটপে কথা বলতাম তো, ওইটা আমার সাউন্ড ভালো ছিল। আর এবার হেডফোন একটু সমস্যা, এটা মেবি একটু কথা একটু ক্যাচ করে কম। আচ্ছা, এখন দেখেন দেখেন যে শুনেন কিনা, হ্যাঁ, আগে থেকে। ওকে, যে জিনিস আসলে বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু চাচ্ছিলাম যে মেনুটা যে 2টা ক্লাসে শেষ করে দেব, অথচ আমি এখন কিন্তু মেনুতে অনেকগুলা ক্লাস আলাদা করতেছি। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে যেটা বোঝাতে পারি ওটা ওটা যেন একদম শেষ করে দিতে পারি। ঠিক আছে, আমি চাইলে কিন্তু পারতাম যে ফাইল ম্যানেজার স্যার, ফাইলে। আপনি তো ভালোভাবে এখন শিখুন, আপনারা, ভাবে না শিখালে বুঝতে না, এখন আমি যদি মানে আপনাকে এরকম শুনেন, না। আমি যদি দুইটা ক্লাসে শেষ করে দিতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন না। ঠিক আছে, আমি বলতে পারতাম যে এখান থেকে অ্যাকশন অ্যাকশন দিয়ে অ্যাকশন কিভাবে কাজ করে না বলতে পারতাম, অ্যালাইনমেন্টটা কিভাবে কাজ করে শর্টকাট দেখাইতে পারতাম, অ্যাপিয়ারেন্স এগুলো এটাও দেখাইতে আমার অনেকদিন লাগতো, অথচ আমি দুইটা ক্লাসে দুইটা রাখছিলাম। ইভেন আপনাকে অনেকে তো এরকম শিখে দিবে, কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমি যদি আসল জিনিসগুলো আপনাকে না ধরাই দেয়, আপনি ডিজাইন করতে গেলে আসলে বুঝবেন না যে এটা থেকে কেমনে এটা হলো, এইভাবে এটা এটা কেমনে হলো, বা এটা থেকে এটা এটা কেমনে হয়েছে। দুইটা জিনিস, যে এটা এরকম ঠিক আছে এখানে নিলে এরকম হয় কেন হইতেছে, এই জিনিসটা যদি আমি আপনাকে না বুঝাই, ঠিক আর আছে, আমি আগে গ্রাফিক আপনি তো ডিজাইন ডিজাইন। শিখছি, কিন্তু আমি ওই যে শিখায় না, এই জন্য বুঝি নয়। এখন আপনি এগুলো ভালো আপনার, করে শিখান এখন এখন। আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি আসলে কোনো ওই আগের মতোই ভুলে যাবেন। যাই যাই আমি পড়াই, ঠিক আছে। না না, প্র্যাকটিস প্র্যাকটিস করছি, প্র্যাকটিস আমি করি সবসময়। করেন, সমস্যা যেটা পড়লে তো বুঝি ওটা প্র্যাকটিস, বুঝি না ওটা প্র্যাকটিস করবো না, করতে পারি না। হ্যাঁ, ওই জন্য আসলে বলতে করতে হবে, আমাদের জানাইতে হবে, বুঝছেন, তাহলে আসলে হয় আর কি। আচ্ছা, এখন আসেন আমি একটু বায়া করি, আমাদেরকে আসল কাজে যাই। তো এখানে কি যেন একটা দেখা থেকে এখানে গেলাম যে মাল্টিপ্লাই বিষয়টা, ওই ব্লেন্ডিং মোডের কথা ওইখানে গেলাম, যে এইগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড আর কি। সো আমাদের এখানে সিলেকশনে সেম এর ক্ষেত্রে ব্লেন্ডিং মোডের যদি সেম থাকে তাহলে এটা সিলেক্ট করবে। আর ফিল এবং স্ট্রোক কালারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে পার্থক্যটা কি, ফিল এবং স্ট্রোক কালার, কালার নিয়ে এখানে কি দেখছিলাম, কই, সিলেক্ট ফিল স্ট্রোক স্ট্রোক। আচ্ছা, এখানে আমি দেখি আমাদের কি কি সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে এখানে কি কি সিলেক্ট হচ্ছে। ফিল কালারটা কি সেম, এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, ফিল কালার আছে, এটা স্ট্রোক নাই, ওইটা কিন্তু সিলেক্ট হয়নি।
দেখেন এই যে জিনিস, এটা কিন্তু এই কালারটা সেম যে কালার পাইছে ওইটা সিলেক্ট করছে। এটা টেক্সট হোক কিংবা অবজেক্ট হোক, দেখেন একটু মুভ করি তাহলে বুঝবেন। দেখছেন যে এইটার এই কালারটা সিলেক্ট হচ্ছে, এইটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে। মানে হচ্ছে এখানে ফিল এবং স্ট্রোক কালার যদি দুইটাই মিলে সেম থাকে তাহলে, মানে সেম বলতে এই যে অবজেক্ট আমি তো এটা সিলেক্ট করলাম, এইটার সাথে মিলে কোনগুলা, এটা স্ট্রোক নাই তাহলে স্ট্রোক নাই ওগুলা সিলেক্ট হবে এই কালার, ফিল এই কালার সহ। এই টেক্সটটা কি, এটার ফিল কালার হচ্ছে এইটা, কিন্তু এটা স্ট্রোক নাই, আছে নাই। আমি যদি এখানে আরেকটা কপি করে স্ট্রোক দেই তাহলে দেখবেন এটা সিলেক্ট হবে না। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে ফিল এবং স্ট্রোক। এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয় নাই, কেন? এটা স্ট্রোক একটা থেকে গেছে। এইটা কিন্তু সিলেক্ট হয় নাই কারণ এটা স্ট্রোক আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে নেবেন, কারণ এগুলো যেন মাথা থাকবে তখন দেখবেন শর্টকাটে আপনি দ্রুত মনে বুঝে এই জিনিস কিভাবে সিলেক্ট করব। আপনি কিন্তু মাউস অনেক সময় টিপবেন কাজ করবে না, একটা সিলেক্ট করতে গেলে আরেকটা সিলেক্ট করে ফেলবেন। সো এই জিনিসগুলোর জন্য আপনার এই শর্টকাট সিস্টেম আপনি ইউজ করতে পারেন। সিলেক্ট স্ট্রোক কালার। এখন আসেন ফিল কালারের ক্ষেত্রে। এবার কিন্তু ফিল কালার কানে কাউন্ট করা হবে, এখানে কিন্তু স্ট্রোক আছে কিনা এটা কাউন্ট করবে না। ঠিক আছে, এবার কিন্তু স্ট্রোক আছে কিনা কাউন্ট করবে না। আমার ইভেন এটার সাথে সিলেক্ট করার পরে সিলেক্ট সেম ফিল কালার, এইখানে দেখেন এই ফিল কালার যেটা সেম ওইটা সিলেক্ট করছে, এটা স্ট্রোক থাকুক আর না থাকুক। দেখেন আমি আসলে নাড়া দেই এই বুঝবেন, এই দেখছেন এটা। ওকে, সো এখান থেকে আমরা এটা বুঝলাম যে ফিল কালার। এবার আসেন অপাসিটি। ওকে, অপাসিটি এটা কত 100, এটা কমে দিলাম বাদ 78, এটা 100, এটা দিলাম 56, এটা দিলাম 86, এটা দিলাম 78, এটা 100 আছে, বাকিগুলো 100 আছে। ওকে ধরলাম, সমস্যা নেই। আমি এটা সিলেক্ট করলাম, এখন কিন্তু সেম অপাসিটি না হলে কিন্তু এটা সিলেক্ট করবে না। সেম অপাসিটি কত, এটা 78, এটা 78, এখানে মনে আছে আপনাদের? সেম অপাসিটি কোন ডকুমেন্ট যদি আপনি সহজে খুঁজে পেতে চান তাহলে আপনাকে এই সিলেক্ট থেকে সেম অপাসিটিতে আপনার নিতে হবে। ঠিক আছে, এরপর আসেন যে স্ট্রোক ও কালার। এখানে স্ট্রোক কালার কত, এটা হোয়াইট। এটা আসেন আবার এটার একটা কপি করি, এটা থেকে কালার করে এটার স্ট্রোকটা কত 3 পিটি হোয়াইট, এইটা দিলাম 3 পিটি হোয়াইট। এবার আসেন এটাও আমি দিলাম, এটাও দিলাম 3 পিটি, কিন্তু স্ট্রোক কালারটা দিলাম এবার ব্ল্যাক, পারতো একটু বোঝানোর জন্য আর কি বিষয়গুলা। এখন আমি এটার স্ট্রোক কালার, এটা যেমন স্ট্রোক কালার আছে, সো এটার স্ট্রোক কালার আমি যখন সিলেক্ট থেকে সেম সেম স্ট্রোক কালার দিলাম, তাহলে সেম কালার হইলে কিন্তু সিলেক্ট করবে। এই দেখেন এটা কিন্তু স্ট্রোক কালার হোয়াইট, এটা স্ট্রোক কালার হোয়াইট, এই লেখাটার স্ট্রোক কালার হোয়াইট, এই দেখেন হোয়াইট। ঠিক আছে, সো এই ক্ষেত্রে সেম স্ট্রোক কালার হইলে তখন এটা কি করবে, সিলেক্ট করবে। ঠিক আছে, ইভেন এটা এটা কিন্তু স্ট্রোক সেম হোয়াইটের, কিন্তু তারপরে কিন্তু সিলেক্ট করে নাই। কিন্তু আপনি নেক্সট যেটা আছে যে সেম স্ট্রোক ওয়েট, ওয়েট যেটা আছে এইটা কিন্তু আর আপনার কালার উপর ডিপেন্ড করবে না। এখন দেখতেছে যে সেম স্ট্রোক ওয়েট কিনা, যেমন এটা 3 পিটি, এটা 3 পিটি, এটা 3 পিটি, কিন্তু এটা কিন্তু 3 পিটি না, এটা তখন সিলেক্ট হবে না। দেখবেন হয় নাই, কেন হয় নাই? এটা হচ্ছে 3 পিটি, এটা 3 পিটি, এটা 3 পিটি, মানে 3 পিটি। ঠিক আছে, পয়েন্ট। সো এটা কত পয়েন্ট, এটা হচ্ছে আপনার 1.5, এই জন্য কিন্তু এটা সিলেক্ট হয়নি। তো তো দেরি হইব, আমি রেডি করে আপনি এখন। আচ্ছা আপনি কতক্ষণ লাগবে এটা আমার ফোন, এটা আমার ফোন, আরো তো আধা ঘন্টার উপরে লাগতে পারে। এটা কি এটা এরকম করবার কইছে, এটা কি হইছে নাকি, কেন বলবো না পরে ওকে, এখন দেখেন এটা হচ্ছে কি সেম স্টক কালার, স্টক হোয়াইট, এগুলো সহজে সব সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এই জিনিস কিন্তু কাজ করবেন। অ্যাপিয়ারেন্স মানে দেখতে কি রকম, এরপর হচ্ছে আপনার সেম ব্লেন্ডিং মোড, হচ্ছে সেম ব্লেন্ডিং মোড যদি একই হয় এক্ষেত্রে স্ট্রোক এবং ফিল, যেটা আমি বললাম যে স্ট্রোক এবং ফিলের যদি মিল থাকে, তাইলে যদি দুইটা আপনি যে জিনিসটাকে আমি বলি আপনি কিন্তু একটাকে সিলেক্ট করতে হবে, আপনি তো শুধু ক্লিক করে গিয়ে সিলেক্ট সেম সেম ফিল কালার কি দিবেন, আপনি সিলেক্ট করলেন না, সিলেক্ট করা নাই। এই ক্ষেত্রে আপনি কি সিলেক্ট করবেন, কার সাথে সেম করবেন? সেম মানে হচ্ছে একটা সাথে আরেকটা সেম করানো, তুলনা করানো, তাই না? এখান থেকে কিন্তু এটা
অটো কাজ করে কিভাবে? আচ্ছা লেয়ারে মেবি আচ্ছা সর্বশেষ লেয়ারটার উপর তা যেহেতু আমি সিলেক্ট করছিলাম এই জন্য মেবি এটা কাজ করে আর কি। এভাবে কখনো চেক করে নাই। ফিল কালার, ও আচ্ছা এটা হচ্ছে ওই সর্বশেষ যেহেতু আমি এটাতে ক্লিক করছি না, সো আমি ছেড়ে দিলে তখন এটা ধরে নেই। যদি আমাদের এটা এইভাবে আমরা হয়তো কাজ করব না, আমরা এটা মিলাবো যে আমাদের এই কালারটা এইটা এইটার সাথে কোনটা মিলে, তখন কি আমরা সেম জিনিসটা করবো, তাহলে সহজ আর কি। কারণ অনেক সময় আপনি কোনটা সিলেক্ট করছেন না করছেন সেটা তো আপনার মনে থাকবে না, পেস লাগবে। ঠিক আছে, সো ইফেক্ট সরি সিলেক্ট থেকে হচ্ছে আপনার এই যে ফিল স্ট্রোক কালার, এরপর হচ্ছে ফিল কালারের ক্ষেত্রে সেম ফিল কালার কিনা, তখন কিন্তু স্ট্রোক থাকুক আর না থাকুক তখন কিন্তু ধরবে না, সেম কালার হইলেই ধরবে। তারপর হচ্ছে অপাসিটি সেম হইলেই ধরবে। ঠিক আছে, এটা যে কোনো কালার হইতে পারে, যে কোনো কালার। ঠিক আছে, এরপর আছেন স্ট্রোক কালার, যদি স্ট্রোক কালার যদি সেম হয়, এটা যত ওয়েট কম বেশি হোক তাতে সমস্যা নেই। আর স্ট্রোক ওয়েট যদি সেম হয় এক্ষেত্রে কালার ভিন্ন হইলেও সমস্যা নাই। আর একটা হচ্ছে শেপের ক্ষেত্রে দেখেন, এখন এখন কি হচ্ছে, এই জিনিসগুলো শেপ কিন্তু সমান সব, এই জন্য কিন্তু এটি সিলেক্ট হচ্ছে। আচ্ছা সমান তো না, এই সরি শেপের ইয়ারা কি বলে সেটাকে, এই শেপের ধরনটা এটা কিন্তু সেম। ইভেন আমি যদি এটাকে নিয়ে ধরো এখন এটা একটু চাপা করি, তখন কি হচ্ছে, সিলেক্ট সেম শেপ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, না না জিনিস মাথায় আছে। কারণ এই জিনিসটা হচ্ছে আমার তখন কিন্তু গোলাকার থাকলো, এটা কিন্তু আমার কি বলে সেটা ইলিপস টুলের নাই। এইটা কি ইলিপস শেপ, তাই না, মানে বৃত্তাকার শেপটা যেটা। আমি যদি এখানে রেক্টেঙ্গুলার শেপ নেই, এখন কিন্তু রেক্টেঙ্গুলার এটা সিলেক্ট করবে, এটা সিলেক্ট করবে, এটা যেটা যেটা রেক্টেঙ্গুলার টাইপের আছে ওইগুলো সিলেক্ট করবে। ঠিক আছে, যেমন হচ্ছে সেম সেম শেপ, এই দেখেন এগুলা মানে এটা স্কোয়ার সাইজ আছে থেকে মানে ওই টাইপের শেপ। আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি পলিগন, এখন পলিগন যদি আর থাকে তাহলে কিন্তু কাজ করবে, ছোট হোক বড় হোক এটা এফেক্ট নেই, কিন্তু শেপের ধরনটা এটার উপর সেম হবে, সেম শেপ, পলিগন টুলটা। ঠিক আছে, সেম শেপ তো এগুলো 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 আমাদের কাজে লাগবে, যে একই টাইপের শেপ একই টাইপের বিষয়গুলো সহজে আমাদের। এখন তো আমরা ডিজাইনে যাই না, ডিজাইনে গেলে দেখবেন যে এই যে এখানে কত লেয়ার, মাত্র কয়টা, অথচ লেয়ারের পর লেয়ার হইব। আমরা যখন ফ্লায়ার ব্রোশিয়ার এইসব ডিজাইন করবো দেখবেন যে কত লেখা লিখতেছি, কত শেপ আনতেছি। ঠিক আছে, তখন এগুলো কিন্তু ওই সহজে আপনার একটা অনেকগুলো পেজ হবে, তো যে ব্রোশিয়ার থাকে তো 22 18 পেজ 17 পেজ 24 পেজ 30 পেজ, আপনি এইভাবে কেমনে এতগুলো এইভাবে খুঁজবেন, তখন কিন্তু আপনার শর্টকাট সিস্টেমে আপনার এইগুলো ফলো করতে হবে। সবগুলো কালার একসাথে সিলেক্ট করবেন, করার পরে কি করবেন, মানে এক ক্লিকে ওই কালারগুলো চেঞ্জ করবেন। কিরকম, আমি ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে সেম থেকে ফিল কালার দিলাম, এটা দিয়া আমি এখন দিয়ে দিলাম এখন রেড। আচ্ছা সরি, কেন হয়েছে এটা, এখানে স্টক কালার আছে এর জন্য এরকম হয়েছে। ওকে, আমি এটা দিলাম, ফিল কালার সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে সেম ফিল কালার দিলাম, এখন সেম হইলো না, আমি এখন রেড দিলাম। দেখছেন আমার এক ক্লিকে কিন্তু সবগুলা কালার চেঞ্জ হয়েছে। আপনি কি করতেন, এটা সিলেক্ট করতেন একবার, এটা কালার দিতেন একবার, এটা সিলেক্ট করতেন এবার, এটা সিলেক্ট করে আবার এটা কালার দিতেন। সো জিনিসটা অনেক সময় লাগতো, প্যারাদায়ক ছিল। So, এইখানে কি করা যাবে, খুব সহজে এই সেম কালারটা আপনি এইভাবে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু অনেক সহজ সিস্টেম। এবং এই সবগুলোর একসাথে গ্রুপ করা, সিলেক্ট করার পর আপনি যাইতে তাই করতে পারেন, এটা একটু সুবিধা। বিষয়টা বুঝতে পারছেন যে এখানে সেম এর কথাটা কি কি কাজে লাগতেছে আমাদের। এখানে কিন্তু আপনার কাজ অনেক কিছু কাজ করবেন, বিশেষ করে যেমন হচ্ছে এই যে ফিল কালারের ক্ষেত্রে অপাসিটি স্ট্রোক ওয়েট এগুলা আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, ওকে। সিলেক্ট থেকে এখন হচ্ছে কি অবজেক্টের ক্ষেত্রে এখানে যে জিনিসটা হচ্ছে, আচ্ছা এখানে দেখেন অবজেক্টের ক্ষেত্রে যে কি হচ্ছে, এটা সিলেক্ট করি, সিলেক্ট থেকে অবজেক্ট দেখেন অল ইন সেম লেয়ার। ঠিক আছে, সেম লেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা সিলেক্ট করবে, সেম লেয়ারের কথাটা মানে হচ্ছে এখানে লেয়ার কত
লেয়ার 1 আমরা কিন্তু এখানে ক্লিক করে লেয়ার 2 আর ক্লিক করে লেয়ার 3। আমার যদি এখন এই লেয়ার 1 সিলেক্ট, আমি এখানে লেয়ার 2 সিলেক্ট করার পরে কিছু করি, ঠিক আছে, এটা কিন্তু সরি লেয়ার 6 এ চলে গেছে। তো সেটা সিলেক্ট করলাম, করার পরে এবার 2 তে গেল, ঠিক আছে। So, এটা হচ্ছে সেম লেয়ারের ক্ষেত্রে। এখন আপনি আসেন এক্ষেত্রে, আপনার এখন আসেন সিলেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট অল ইন সেম লেয়ার। এখন লেয়ার 6 এ কিন্তু আছে, মানে 6 এর সবগুলো সিলেক্ট হবে, 6 এর সব, দেখেন 6 এর সব। এখন কিন্তু আমার এই যে এগুলো কিন্তু আপনার হচ্ছে এক লেয়ার 1 লেয়ার 2 তে আছে, এজন্য তো এটা সিলেক্ট করে নাই। এটা হচ্ছে লেয়ার সেম লেয়ারে। এগুলো আমরা কখন কাজে লাগবে? ওই যে ব্রোশিয়ার বললাম না, ব্রোশিয়ার এইসব ম্যাগাজিন টাইপের এইসব যখন আমরা ডিজাইন করব, তখন গিয়ে আমাদের এই লেয়ার কাজে লাগবে। তো তখন গিয়ে সহজে সিলেক্ট করার জন্য যে এই লেয়ারের ফাইল কোনগুলা খুঁজে পাওয়ার জন্য লাগতে পারে, হ্যাঁ, বা এইগুলা সহজে সিলেক্ট করার জন্য লাগতে পারে। এগুলো হচ্ছে শর্টকাট সিস্টেম, ঠিক আছে। আর এখান থেকে আমাদের বাকি কোনগুলোই দরকার নাই, এইখানে একটা পয়েন্ট জানা দরকার আছে, ঠিক আছে, যে স্টে পয়েন্ট এগুলা কি? স্টে পয়েন্টটা হচ্ছে আমরা যখন কাজ করব বা লোগো কোনো কিছু করব, দেখবেন ছোট ছোট এরকম। আমি একটা জিনিস দেখাই এটাতে, বুঝবেন। এই যে এন্টার দিলাম, আমি কিন্তু কিছু করছি, জাস্ট ক্লিক করে কিন্তু ছেড়ে দিচ্ছি। এখন এখানে কিছু আছে? এইগুলা ছাড়া কিছু আছে? নাই। কিন্তু এইখানে কিন্তু কিছু আর হচ্ছে বিন্দু রয়েছে। আমি যদি যখন সিলেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে স্টে পয়েন্টে যাব, তখন দেখবেন যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে আমি ক্লিক করছিলাম। ক্লিক করার পরে কি করছি, আমি কাজ করি নাই, এটা ছেড়ে দিছি, তখন কিন্তু এটা রয়ে গেছে। এটা কি হচ্ছে, রয়ে গেছে কিন্তু। এই দেখেন এইটা, এখানে আছে এই একটা, এখানে আছে আরেকটা, এই তিনটা, এটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো এগুলার কিন্তু যখন আমরা ফ্রি পিকে বা কোনো কিছু কাজ দেবো, তখন কিন্তু আগে আমরা চেক করতে হবে এইসব আছে কিনা, এক্সট্রা পয়েন্ট আছে কিনা, এখানে অদৃশ্য পয়েন্ট আছে কিনা। সো সিলেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সট্রা পয়েন্ট আমরা এখানে ক্লিক করব। পরে ডিলিট দিলে ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু আর নাই। আবার ডিলিট, আবার চেক করি, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সট্রা পয়েন্ট নাই, ঠিক আছে। সো আমাদের এখানে এইটা একটা কাজে লাগবে। আর হচ্ছে অল টেক্সট অবজেক্ট, এখানে দেন যে যতগুলো টেক্সট অবজেক্ট আছে, সব টেক্সট এগুলো সিলেক্ট করতে দরকার আছে। আমরা কিন্তু যখন ব্রোশিয়ার করব, যে ব্রোশিয়ারের সবগুলো টেক্সট, অল টেক্সট একসাথে করব, অল শেপ একসাথে করব, অল আইকন একসাথে করব। সো এই ক্ষেত্রে কিন্তু আমার এইগুলা এই যে অল টেক্সট গুলো একসাথে সিলেক্ট করার জন্য সহজ হবে। সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারবো, ঠিক আছে। সো এখানে আর একটা আছে যে কি পয়েন্ট টাইপ অবজেক্ট, এগুলো আমাদের আর দরকার নাই, ঠিক আছে। এই অল ট্যাক্স এক্সট্রা পয়েন্ট এই দুইটা থেকে দরকার পড়বে। আর হচ্ছে এই লেয়ারের ক্ষেত্রে এটাতে মনে হয় আসলে দরকার নাই, কারণ হচ্ছে আমরা এখান থেকে দেখবো কোনগুলা। তো আমরা এখান থেকে তো সিলেক্ট করবো, তার শিফট ধরে ধরে এবার আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো মানে অনেক কিছু আর কি সিলেক্ট করতে একটু, এইভাবে করতে একটু প্যারা লাগবে, কারণ যখন আমি এক নাম্বারে যাবো তখন অনেকগুলো আছে। তো অনেকগুলো সিলেক্ট করে আরো কিছু শর্টকাট নিয়ম হচ্ছে, জাস্ট এখানে ক্লিক করলে হইব, লেয়ারটার উপরে ক্লিক করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। এটা একটা শর্টকাট সিস্টেম, বিষয়টা বুঝছেন। সিলেক্টের বিষয় হচ্ছে যে অবজেক্ট অল লেয়ার সেম লেয়ার। সো এটা হচ্ছে লেয়ারের এখানে যে এই যে পয়েন্ট আছে, এখানে ক্লিক করলে সবগুলা একসাথে সিলেক্ট হয়ে যায় আর কি। এটা একটা শর্টকাট। আপনি এইভাবে কোন ভাবে আপনি সিলেক্ট করবেন আপনার ইচ্ছা। যেমন 2 নাম্বারটা সিলেক্ট করলে 2 নাম্বারের সব সিলেক্ট হবে, 1 নাম্বারে সিলেক্ট করলে 1 নাম্বারের সব, 6 নাম্বারটা সিলেক্ট করলে 6 নাম্বার সব, যেহেতু বাকিগুলো ঠিক কোনো ফাইল নাই। আচ্ছা, এখন আসেন সিলেক্ট থেকে আসে অবজেক্টের যে বিষয় হচ্ছে, এখানে অবজেক্টের কোন অবজেক্ট এটা, আচ্ছা এইটা আমাদের দরকার নাই, অবজেক্ট আমাদের দেখাচ্ছি। তো এখান থেকে এক্সট্রা পয়েন্ট, আর এটা তো আমি দেখাইলাম যে জিনিসের শর্টকাটে কিভাবে করবেন। আর অল টেক্সটটা দরকার পড়বে, কারণ বললাম তো ব্রোশিয়ারে আমরা কিন্তু এইভাবে করবো, যে এই ট্যাক্স গুলো একসাথে হবে, হেডলাইন সব কিছু একসাথে হবে, আইকন একসাথে হবে, শেপ গুলা হবে একসাথে, প্রত্যেকটা আলাদা আলাদা করব, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে ভাগ করব। কেন করবো এগুলা? কারণ হচ্ছে তখন যাতে করে যে আমাদের ডিজাইন গুলো কিনে নেবে,
বা সে যদি নিজে এডিট করতে চায় সে যেন সহজে করে নিতে পারে। আমরা এগুলো চেঞ্জ করে দেবো, এইভাবে লিখবো অল শেপস, এভাবে লিখে দেব অল টেক্সট, সরি আল্লাহ কি লিখলাম, এভাবে কিন্তু আমরা লিখে দেবো। সো সে কিন্তু কি করবে, যে সে যখন ডিজাইনটা করতে যাবে বা কিছু এডিট করতে যাবে সে খুঁজবে, হয়তো এমনি বুঝবে না, সে কিছু বুঝে না, কিন্তু আমরা এখানে বলে দেব কিভাবে টেক্সট চেঞ্জ করবে, কিভাবে ইয়ে করে, আমরা এগুলো বলে দেবো, আমরা শিখাবো আপনাদেরকে, আপনারা কিভাবে বলে দিবেন। সো এইটাই গেল আমাদের সিলেকশনের কিন্তু বিষয়, ঠিক আছে। সো এইখান থেকে সেম জিনিসটা আমাদের বেশি কাজ লাগবে, সেমের আর অবজেক্টের স্ট্রি পয়েন্ট আর অল টেক্সট, এই জিনিসটা লাগবে, বাকিগুলো আমাদের তেমন দরকার পড়বে না। সেগুলো আপনারা একটু নিজেরা হয়তো প্র্যাকটিস করে নেবেন, তাহলে বুঝবেন ব্রাশ স্টক, ব্রিস্টল ব্রাশ স্টক এগুলো কি কাজে লাগে। এগুলো আসলে ওই ব্রাশ লিখবেন তখন দরকার পড়বে, ব্রাশ স্টকটা কত কি, সেটা কত সাইজ দিয়ে সিলেক্ট করবে, এইগুলো আর কি। ওকে, এখন আসেন আমাদের ইফেক্ট, আমরা আজকে যাব না, কারণ হচ্ছে আমাদের এত সময় নাই। আমরা যাব হচ্ছে ভিউ, ভিউতে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা শিখবো ভিউতে, ঠিক আছে। ওকে, সো এখন আসে ভিউতে আমরা কি কি পাচ্ছি। ভিউতে এটা আসলে শেষ করে ফেলতে পারবো, কারণ সবগুলো আমরা তো দরকার নাই, যেগুলো দরকার এগুলো আমি বলবো। সো ভিউতে যখন যাবেন, একটা আউটলাইন একটা কথা আছে, দেখেন কন্ট্রোল ওয়াই, এটা কিন্তু আমরা আমাদের এখানে আছে, রাইট বাটন ক্লিক করেন কিন্তু আউটলাইন আছে, এটা কিন্তু ওইটা সেম, দেখেন হেই আউটলাইন। আমি যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে। আবার যাচ্ছে ভিউ থেকে এখানে দিলাম, দেখেন ওই রকম হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে প্রিভিউ মোডে দিলেই তখন এটা প্রিভিউতে চলে আসছে। ওইটা কিন্তু সেটা বলছিলাম মেবি, ঠিক আছে। আচ্ছা, ওভার ওভার প্রিন্ট ভিউ, এটা এটা হচ্ছে যে প্রিন্ট ভিউর ক্ষেত্রে জিনিসটা আছে আর কি, ওভার প্রিন্ট ভিউ যেটা, এক্ষেত্রে আমরা কেন কি করবো এই জিনিসটা, এটা হচ্ছে আপনার ওই যে আপনার কখনো ডিজাইন, এই যেমন হচ্ছে এটা কি অ্যাশ কালার মধ্যে কিন্তু আপনার এই কালারটা কিন্তু যাইতেছে না, মিলতেছে না, তো আপনার ডিজাইন বোঝার জন্য আমরা ওইভাবে আমরা একটু প্রিভিউ মোডে যাব। তো এটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল শিফট এইচ দিলে আবার জায়গা, এটা সেটা এইভাবে আমাদের বুঝতে পারবো যে এটা ডিজাইন আসলে কেমন দেখাবে। সাদা কাগজ কি সাদা, তো ওই সাদা কাগজে কিরকম দেখাবে, কারণ আমাদের তো কাগজ এরকম হবে না, যদি ডিজাইন করেন ওইটা আলাদা বিষয়, এমনিতে তো আর ওইরকম না। সো এই জন্য এটা আমাদের চেক করে নিতে হয় যে সাদার মধ্যে এটা কেমন হইতেছে, এরকম ভাবে, ঠিক আছে। কন্ট্রোল শিফট এইচ, বা এখান থেকে আপনারা দিতে পারেন এই ওভার প্রিন্ট ভিউ, পিক্সেল ভিউ, এগুলো কিন্তু তেমন ইয়া না, কি বলে সেটাকে, পার্থক্য নেই পিক্সেল ভিউ, প্রিভিউ বা এই কি বলে ওভার প্রিন্ট ভিডিও, এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন আসেন আরেকটা জিনিস, এটা হচ্ছে সরি, এখানে এইখানে আমাদের প্রিন্টে কিন্তু কখনো, প্রিন্টে যখন যাবে ফাইলটা কিন্তু কখনো যে আউটপুটের বাহিরের অংশ কিন্তু প্রিন্টে কখনো আসবে না। এই কথাটা আমি কিন্তু বলছি না মনে হয়, কিন্তু আউটপুটের মধ্যে যেটা থাকবে ওইটা আসবে, এতটুকু বলছি। সো আউটপুটের মধ্যে যা থাকবে তাই কিন্তু আমার প্রিন্টে যাবে, মানে প্রিন্টে আসবে, এর বাইরে কিন্তু কোনো কিছু প্রিন্টে আসবে না, ঠিক আছে। কিরকম, ধরেন আমার এই আউটপুটের ভিতরে আছে এই টেক্সটার এইখানে একটু কোণা আছে, ঠিক আছে। এখন আমি আসলে এটা দেখার জন্য যে আমি দেখবো, কিভাবে দেখবো, ভিউতে যাবো, যাওয়ার পর ট্রিম ভিউ দেওয়া একটা অপশন আছে, যে এটা হচ্ছে কি এখানে কাটিং, এইটা পর্যন্ত হবে আমার দেখাবে, এই দেখেন আপনার এইটা হচ্ছে এই আউটপুটের এতটুকু দেখা প্রিন্টে আসবে, এই আউটপুটের এতটুকু প্রিন্টে আসবে, এই আউটপুটের এতটুকু প্রিন্টে আসবে, এই আউটপুটের এতটুকু কিছু নাই দেখে যেন ব্ল্যাঙ্ক, এবং এখানে থাকার কারণে বাকি অংশ কিন্তু প্রিন্টে আসবে না। এটা প্রিভিউ দেখার জন্য আপনি কিন্তু এই সিস্টেমটা আপনার ভিউতে যাবেন, ট্রিম ট্রিম ভিউ, বুঝছেন। আপনি মনে করেন একটি ভিজিটিং কার্ড করছেন, এখন ভিজিটিং কার্ডটা এইভাবে করলেন, করার পরে এইভাবে কিছু বাইরে কিছু অপশন রইলো, এখানে আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে আপনি লিখলেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এটা দেখতে কেমন লাগতেছে, এইগুলো তো থাকাতে আপনি তো ডিজাইনে বুঝবেন না যে কেমন লাগতেছে, ঠিক আছে। তখন কি করতে হবে, তখন আপনাকে এই কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে কোন শিফট এই শিফট অ্যাপ দিলে কিন্তু বড় করে দেখাবে আর কি, ফুল স্ক্রিন ডিসপ্লে দেখাবে। আর এমনিতে হচ্ছে আপনার ভিউ থেকে যেটা হচ্ছে ট্রিম ভিউ, এখন দেখেন এই দেখেন এটা কিন্তু আপনার, এটা ধরেন ভিজিটিং কার্ডের সাইজ, ওই সাইজটা দেখাচ্ছে, এর বাইরে কি অংশ দেখাচ্ছে না, কেন,
কারণ হচ্ছে এটা আমার এতটুকু পর্যন্ত প্রিন্টে এতটুকু আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে এখানে আমাদের কি প্রেজেন্টেশন মোডটা আমাদের তেমন দরকার পড়বে না, স্ক্রিন মোডটা আমাদের দরকার পড়বে না। এদিকে আমাদের সব চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করে দেখেন। স্ক্রিন মোড নরমাল টু সাইজ, তারপর দেখেন ফুল স্ক্রিন উইথ মেনু বার মোড। এই দেখেন এখানে কিন্তু একটা কি হলো, আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ওই যে কি বলে অপশনটা যে ফুল স্ক্রিন উইথ মেনু বার মোডের মতো করে আসবে। এটা এটা দরকার নাই, ফুল স্ক্রিন মোডটা আমাদের এটা যেটা আছে এটা আমরা কিভাবে শর্টকাটে ইউজ করবো দেখেন। আমি কিন্তু কোনো অপশনে যাব না, জাস্ট ট্যাব চাপ দিব, ট্যাব ট্যাব চাপ দিলে দেখেন, এই দেখেন এখন কি হচ্ছে, মেনু বার মোড কিন্তু আসছে, বাকি অপশনগুলো হাইড হয়ে আছে। আবার ট্যাব দেন, এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। ঠিক আছে? ট্যাব চাপ দিলে কিন্তু এরকম হবে, আপনারা দেখতে পারবেন যে আপনার এই অপশনগুলো হয়তো আমার দরকার পড়বে না, আপনার জায়গা ছোট, আপনাদের যদি মনিটর আপনি যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু এই অপশনগুলো দরকার পড়বে না, আপনারা জানেন তখন কোনটা কই আছে, জাস্ট আবার ট্যাব দিবেন, মনে করেন এখান থেকে কি এই কালারটা চুজ করলেন, করার পরে ট্যাব দিয়ে হাইড করে দিবেন, অথবা আপনি এখান থেকে এই পেনটা নিলেন, নেওয়ার পরে হাইড করে দিলেন, আপনি আঁকাই করলেন, করার শেষ। এখন কি করবেন, এখন আবার ভি চাপ দিতে পারেন, অথবা ট্যাব চাপ দিয়ে এখানে ভি সিলেক্ট করতে পারেন, মানে সিলেকশন টুল আর কি। ঠিক আছে? এটা গেছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যেটা হচ্ছে কি বলে, এফ চাপতে পারেন, এফ। দেখেন এফ চাপলে কি হয়, প্রথম ওই যে আমি প্রিভিউ মোডটা যে তাদের এখানে স্ক্রিন মোডটা দেখাইছি তিনটা অপশন, ফুল স্ক্রিন মোড দিলে ফুল, মানে এফ দুইবার চাপ দিলে একদম ফুল স্ক্রিন আসবে। এটা হচ্ছে নর্মাল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কি বলে মেনু অপশন সহ ফুল ফুল স্ক্রিন যেটা। আর আরেকটা অ্যাপ দিলে কি হবে, একদম ফুল স্ক্রিন, এখানে কোনো অপশন থাকবে না। ঠিক আছে? আর আবার অ্যাপ দিবেন, আগের মতো হয়ে যাবে। শুধু এটা কিন্তু এফ এফ এফ। ঠিক আছে? অ্যাপ দিলে এইভাবে আপনারা চেক করে দেখবেন যে কিভাবে কি হচ্ছে, বুঝতে পারেন তাহলে আসলে আমি কি বলতে চাচ্ছি। আর যদি এক ক্লিকেই ফুল স্ক্রিন চান, যে এক ক্লিক করে আমি দুইবার অ্যাপ চাপবো না, শুধু একটা ক্লিক করে ফুল স্ক্রিন আনবো, তাহলে কি আচ্ছা, এই দেখেন একটা কিন্তু হচ্ছে ফুল স্ক্রিন, মানে হচ্ছে জাস্ট এই যে উইন্ডোজটা আছে ওইটার ফুল স্ক্রিন আসবে। ঠিক আছে? আর শিফট অ্যাপ দিয়ে যখন ফুল স্ক্রিন আনবেন তখন ওইটা আউটপুটের ফুল স্ক্রিন আসবে। কথাটা একটু পার্থক্য আমি আর একটু বলে দিই। একটা হচ্ছে ফুল স্ক্রিনই আসবে, ধরেন অ্যাপ চাপলে এখন কিন্তু আসবে না। অ্যাপ চাপলে কিন্তু কি হচ্ছে, ফুল স্ক্রিন হচ্ছে কি যতটুকু আপনার ভিজিবল ওইটার ফুল স্ক্রিন। ঠিক আছে? কিন্তু আবার অ্যাপ চাপেন, আগের মতো হয়ে গেছে। আবার কিন্তু অ্যাপস জায়গায় যদি আপনার ইজি ইএসসি উপরে ডান কিবোর্ডের বাম পাশে সবার উপরে একটা বাটন আছে দেখেন, যেটা হচ্ছে অ্যাপ সিরিয়ালের সাথে ইএসই, এটা স্কেপ যে একটা বলা হয়। স্কেপ দিলে কিন্তু এটা আবার আগের মতো চলে যায়, স্কেপ মানে বাতিল দেওয়া যেটা। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এটা বললাম তো যে এফএফ দিলে এইভাবে ফুল স্ক্রিন মোড হচ্ছে, যেটা ভিজিবিলিটি বা প্রিভিউ প্যানেলে যতটুকু আছে। কিন্তু শিফট অ্যাপ দিলে কি হচ্ছে, যে যে আর্টবোর্ডটা আছে ওই আর্টবোর্ডটা ফুল স্ক্রিন মোড হচ্ছে। দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু এটা ছিল, এটা ফুল যতটুকু ছিল এতটুকু আমার এখানে ভিজিবল হয়ে গেছে। এটা কিন্তু এর বাহিরে কোনো কিছু আসে নাই। কিরকম আমি আবার বুঝাই দিই, আর এটা এই এই ধরেন একটু রাখলাম, রাখার পরে আমি শিফট অ্যাপ দিলাম, কি হলো, কোনটা সিলেক্ট করা, আচ্ছা আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট করা, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। এখন করার পরে শিফট অ্যাপ দিলাম। ও আচ্ছা, এখানে আমার যেহেতু এটা আমার স্ক্রিন সাইজের সাথে মিল নাই, এই জন্য কিন্তু এই দেখেন এতটুকু এসে গেছে, মানে এটা এতটুকু দেখাচ্ছে আর কি, বাইরে রয়ে গেছে। ঠিক আছে? কারণ এই আর্টবোর্ডটা আমার স্ক্রিন সাইজের তুলনায় একটু বেশি ওয়াইড, এই জন্য বাইরে এই অংশটা ফুল দেখাচ্ছে, তো ফুল দেখানোর পরে কিছু অংশ রয়ে গেছে। যদি আমি ইয়া নিতাম, সাইজটা যদি এরকম নিতাম তাহলে দেখতেন যে আমার একদম মিলে যেত। এই আর্টবোর্ডটা সিলেক্ট করে যেটা এখান থেকে একটু সাইজটা দেখাই, দেখেন দেখাতে আমরা দামে লাগবে দৌড়, কিরকম 1920 1080।
এখন কিন্তু আর ওই টানতে হইব না, বুঝছেন? এখন যদি আমি একক দিই, কেন এখনো তো আসার কথা। জুম কত পার্সেন্ট আছে? হুম, ও ওভারপ্রিন্ট ভিউ পিক্সেল। এটা আমার জুম মনে কোনো সমস্যা হয়েছে, কারণ এটা যতটুকু ভিজিবল হয় এটা কিন্তু আবার যতটুকু দেখাবে আমার আর্টবোর্ডটা ততটুকু সাইজে কিন্তু এটা ভিজিবল আসবে। তো এটা আসলে আর খুব বেশি জুম হয়ে রয়েছে। আপনাদের পিসি থেকে চেক করে নিন তো এটা কি সমস্যা হইতেছে কিনা, এরকম যে এরপরও ওইভাবে কিরকম ফুল স্ক্রিন দেখানোর পরও এই দেখেন এটা কিন্তু এভাবে থাকার কথা ছিল। মানে এখান থেকে শুরু করে এতটুকু যত জায়গাটা আছে সবটা দেখানোর কথা ছিল, কারণ আমার স্ক্রিন সাইজ অত বড়। ঠিক আছে, যেহেতু স্ক্রিন সাইজের সাথে মিলে গেছে তখন তো আর তখন আর জুম থাকার কথা না আর কি। তো এটা এমনি সমস্যা না। ও আচ্ছা, এখানে তারা এইভাবে রাখছে, এটা মেবি 20-তে এরকম চেঞ্জ। চেক করেন তো আগের ভার্সন গুলাতে, 19-17 এগুলাতে। আচ্ছা, এই জিনিসটা আমি জাস্ট বলে দিলাম আর কি, যে শিফট এফ দিয়ে এভাবে ফুল স্ক্রিনে দেখা এগুলো লাগবে, দেখতে হবে যে বড় স্ক্রিনে কিভাবে দেখাচ্ছে জিনিসটা। আচ্ছা, এটা আপনারা পরে একটু চেক করে নেন, সাথে আমরা তো কাজ করতে গিয়ে আবার যখন বিভিন্ন কাজ করব চেক দিব তখন তো আবার বলবো। আচ্ছা, এবার আসেন ভিউ থেকে, যে স্ক্রিন মোড এগুলো বলে ফেলাম, জুম ইন জুম আউট এটা আমি বলছি যে কন্ট্রোল প্লাস দিবেন, প্লাস দিতে থাকবেন জুম হবে, কন্ট্রোল মাইনাস দিতে থাকবেন এটা জুম আউট হতে থাকবে। এটা বলবো, অলরেডি বলছি। সো ফিট আর্টবোর্ড ইন উইন্ডোজ, এটাও বলছি যে আমার এই আর্টবোর্ডটা কি হবে, এই উইন্ডোজের সাথে ফিট হয়ে যাবে। যখন এর যে আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে, আমি দেখেন কন্ট্রোল 0 দিলাম, দেখেন এটা ফিট হয়ে আছে। আই মিন কিন্তু এটা আপনার একদম যে বড় হয়ে যাবে তাই না, কারণ হচ্ছে বড় হলে তো আমার আবার ছোট করতে হইব, কারণ আমার এই ডিজাইন একটু বাইরে থাকবো, আমি যাতে করে মিলাইতে পারি এটাও দরকার আছে। মানে এখন কিন্তু এটা ফিট আছে আর্টবোর্ডটা, এইটাই ফিট। মানে এই ফিট বলতে কিন্তু আপনারা এটা বুঝছেন না যে আপনার এই এতটুকু দেখায় একদম ফুল দেখাবো এটা না। ফিট বলতে আমার জন্য যতটুকু হইলে আমার একদম পারফেক্ট, এটাই বলে কি ফিট। এখানে ফিট কিন্তু এখানে আপনার আউটসাইড আছে, আর্টবোর্ডটা যথেষ্ট বড় আছে এখানে। আচ্ছা, এরপর আসেন, এখানে আছে আর্টবোর্ড ফিট অল, কি অল ইন উইন্ডো, এখানে আছে যত যা কিছু আছে সবগুলো কি হবে এইখানে চলে আসবে। ভিউ থেকে আপনি এখানে যান, কন্ট্রোল অল্টার 0 দিলে এখন দেখেন ফিট আমার সবটা হয় নাই, কারণ হচ্ছে আমি অনেক বড় বড় ফাইল নিয়ে রাখছি, তো জায়গা কিন্তু কম। আমাদের ডিজাইন কিন্তু এত বড় হবে না, আমাদের কাজ করতে গেলে এই এতটুকু নিয়ে কাজ করব, তখন দেখবে অনেক জায়গা থাকবো। তো এই কারণে এরকম দেখাচ্ছে বড় বড় কাগজ নিয়ে রাখছি। কারণ হচ্ছে এটা কত ফ্রন্ট সাইজ জানেন, এটা তো ফ্রন্ট সাইজ হচ্ছে অনেক, কত 213। আমরা যখন কাজ করবো তখন কি 200 নিয়ে কাজ করবো, হয়তো 20-10 এরকম নিয়ে কাজ করবো। দেখেন এটা কত বড় থাকে। যেহেতু বড় বড় ফাইল নিয়ে রাখছি তখন এই ফন্টে এরকম সমস্যা করতেছে। আমি যখন সবগুলা ছোট করে দেবো তখন দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা এখন তখন তো আবার এই ফন্ট গুলো আবার ছোট হয়ে যাবে। পিক্সেল জিপিইউ মোডটা কই, জিপিইউ মোডটা আমার নিতে হবে। আমাদের জিপিইউ মোডটা কই যেন আমরা দিছিলাম মনে আছে, প্রিফারেন্স এখানে, এখানে আছে কিন্তু কি বলে কন্ট্রোল, এই পিক্সেল মোডটার কারণে আমার এটা এরকম হয়ে আছে, বুঝছেন? এটা কিন্তু এরকম থাকবে না, কারণ ইলাস্ট্রেটরে ফাইল যতই বড় করেন আর যতই ছোট করেন কখনো এরকম ফাটবে না ফটোশপের মতো।
ফটোশপ কিন্তু নির্দিষ্ট একটু বড় গেলেই দেখবেন যে ফাইটা গেছে। তো এইখানে এটা আপনার এরকম ফাটে না আর কি। তো আপনারটা একটু ইয়ে করে নিন। আমারটা আসলে আমার এখানে এসে অনেক ঝামেলা পড়ে রয়েছি, অনেক কিছু দেখি যে আমার আগের মতো না। কারণ যে যেটার মধ্যে অভ্যস্ত সে কিন্তু এটা বাইরে গেলে তার কাছে আনইজি লাগে। আচ্ছা, এখানে এবার আসেন যে জুম ইন জুম আউট ফিট অন অল আর্টবোর্ড, এটা আসলে দরকার পড়বে না, এটা দরকার পড়বে আর্টবোর্ডটা, যে ফিট অন অল আর্টবোর্ড যে কন্ট্রোল 0। আচ্ছা, এবার আসেন হাইট স্লাইস লক, এগুলো একেবারে আমাদের দরকার নাই। এখান থেকে আছে হাইট আর্টবোর্ড, এটা দরকার পড়তে পারে কিন্তু আমি কখনো এটা কাজ করিনি যে হাইট আর্টবোর্ড কোনো আর্টবোর্ডে ইউজ করা হচ্ছে। সো এটা আপনি বাদ দিতে পারেন। সো এখানে আছে আপনার যেটা দরকার পড়বে স্মার্ট গাইডটা, এটা কিন্তু কখনো আপনার হয়তো আনসিলেক্ট থাকতে পারে। আমি স্মার্ট গাইড বিষয়ে ওই দিন বলছিলাম, আবার বলি। এখন যেমন ধরেন এই দুটো অবজেক্ট আমার, আমি একটু মিলাবো, মিলাইতে গেলে দেখেন আমি একটু বড় করে, যেহেতু এটা সমস্যা হতেছে, পরে আবার দেখবো না বিষয়টা আগামী ক্লাসে বা অন্য কোনো ইয়েতে। এখন আসেন, আমি চাচ্ছি যে এটা মিলাইতে, এই মিলাইতে গিয়ে কি এরকম মিলছে, এরকম মিলানো বা এটার সাথে এটা মিলানো। আচ্ছা, এবার রাখলাম। এখন আমি চেক করে আসলে কি মিলছে কিনা। হ্যাঁ, এটা মিলছে, এটা কিন্তু মিলে নাই, মিলছে, মিলে নাই। ওকে, এখন এখন আপনি দেখেন এটা কিন্তু মিলে নাই। এখন আমার যদি এখানে থাকতো স্মার্ট গাইড, যেটা কন্ট্রোল ইউ নামে, এখন আমি যদি কি করি, এবার টানদানি এবার এবার রাখতে যাই, তখন কি হবে দেখেন, এই দেখেন একটা দাগ আসছে কিরকম, ঠিক আছে, এবং ওইখানে একটা আলাদা একটা মানে নিচে এদিকে দাগ পড়ছে, এখানে ছেড়ে দিলাম, তখন কিন্তু আমি চেক করি, এই দেখেন একদম কিন্তু মিলে গেছে। পিক্সেল প্রিভিউ দেওয়ার কারণে এরকম হয়েছে, পিক্সেল প্রিভিউটা সমস্যা করতেছে। ভিউ থেকে কই যে পিক্সেল প্রিভিউটা অপশন আছে আবার, আচ্ছা ঠিক আছে, এখন আসছে প্রিভিউ মোড। ওকে, এখন কিন্তু আর ওই রকম ফাটবে না, বুঝছেন? ওই যে বলছিলাম জুম জুম আউটের ক্ষেত্রে ফাটে না, পাইছি সমস্যাটা, দেখছেন এখন কিন্তু ফাটতো না। পিক্সেল প্রিভিউ দিলে তখন এটা পিক্সেল হিসাব চলে আসে। পিক্সেল হচ্ছে কি কত, এই যে স্কোয়ার একটা একটা পিক্সেল, তো ওই স্কোয়ার সাইজ দিয়ে এক একটা পিক্সেল হয়, ফটোর ক্ষেত্রে এই বিষয়গুলো আসে, এই জন্য এটা ফাটাফাটা লাগে। আর ফটো ফটোশপে এই জন্য পিক্সেল দিয়ে বেশি কাজ করতে হয়, এই জন্য ওই দেখবেন তখন এটা ফাটাফাটা লাগবে, পিক্সেল পিক্সেল সব শো করতেছে। ওকে, সো এখন আসেন স্মার্ট গেটে, দেখেন আমার কিন্তু আসা গেছে হিসাবে। এখন আমি যদি এটাকে এইভাবে নিতে চাই, তখন দেখেন আমার আলাদাভাবে একটা এখানে কিভাবে মাউসের নিচে একটা দাগ পড়ছে, হ্যাঁ এরকম, বা এখানে নিতে গেলে দেখেন এরকম একটা দাগ পড়ে, ইন্টারসেট নামে একটা লেখা উঠছে, ঠিক আছে। এখানে নিতে গেলে দেখেন লেখা উঠতেছে যে একটা সমান্তরাল লম্বা করে মাউস দিয়ে বরাবর দেখেন একটা দাগ পড়ছে। এগুলা কি? এগুলো দিয়ে হচ্ছে আপনাকে বোঝাচ্ছে যে এটা এইভাবে সমান সমান হয়েছে, এইভাবে এইভাবে যখন নিচ্ছি তখন কি বলতেছে যে এটা এইভাবে সমান সমান হয়েছে, এইভাবে নিতেছি তখন বলতেছে এইভাবে দুইটা সমান, উপর নিচে সমান হয়েছে, ঠিক আছে। আমি যদি এইখানে নিচ্ছি তখন কি বলতেছে, এটা যে দুইটা কর্নার, এটার এবং ওইটার কর্নার দুইটা মিলে গেছে, বিষয়টা বুঝছেন? এইটা হচ্ছে স্মার্ট গাইড, এটা কিন্তু মাস্ট বি আপনারা এনাবল করে রাখবেন। যদি দেখেন যে এরকম দেখাচ্ছে না, তখন এটা এনাবল করে নেবেন, কন্ট্রোল ইউ অথবা এখান থেকে স্মার্ট গাইড। কারণ হচ্ছে আপনার এই মিলানোর ক্ষেত্রে অনেক উপকার দিবে, অনেক কাজ দিবে। নয়তো হয়তো আপনি দেখবেন যে মিলে গেছে, কিন্তু যখন জুম করবেন দেখবেন যে মিলে নাই, এই স্মার্ট গাইড যদি অফ অফ থাকে। আমরা দেখবেন কাজ করতে গিয়ে হয়তো অনেক সময় অফ হয়ে যাবো, তখন তো আর জিনিসটা আপনার আমি আপনাকে মানে সমস্যা পাইতে গিয়ে মনে থাকতে নাও পারে, ঠিক আছে। ওকে, এখানে আসেন, আর বাকি কিছু নেই, পার্সপেক্টিভ গ্রিড দরকার নেই, এটা হচ্ছে আমাদের এই কোনটা জানে, এটা ঠিক আছে, পার্সপেক্টিভ গ্রিড এটা আমাদের দরকার নাই। রোলারটা দরকার আছে, আমি রোলার দেখাইছি আপনাদের, রোলার চেঞ্জ, গ্লোবাল রোলার, মানে এইগুলো সব আছে। আচ্ছা, এটা হচ্ছে কি সেটা, এইখানে রোলারটা এটার ক্ষেত্রে হিসাবটা সহজেই নেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন ভিউতে দিলাম রোলার, কিন্তু এই রোলারটা এটা রোলারটা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বিষয়, এটা হচ্ছে কি কোন রোলার, আর্টবোর্ডের ক্ষেত্রে, আর্টবোর্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার রোলারটা কই,
ভিডিও রোলার নামে নাম, আমি আসলে এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম যে ভিডিও রোলার নামে এই রোলারটা আছে, কারণ কখনো এই রোলার আমার দরকার পড়ে নাই। আমাদের এখান থেকে জাস্ট এই নিতে হয়। মাপ নেওয়ার ক্ষেত্রে আমরা কি কাজ করি, কিভাবে মাপ নেব? জাস্ট আর্টবোর্ডটার সাইজ নেই, অথবা একটা এখানে আর্টবোর্ডের উপরে, এই আর্টবোর্ডের উপরে আমরা এরকম কোনো ডকুমেন্ট নিয়ে দেন এটার কত পিক্সেল কত আছে, 1365 এত পিক্সেলে আমি যদি ইঞ্চিতে কনভার্ট করে ইঞ্চি, তখন কি হচ্ছে 18.19 20 দশমিক কত এত আছে। আমি চাইলে কিন্তু সহজেই রিসাইজ করতে পারবো এখান থেকে চাইলে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এই জন্য আসলে আমাদের এইখানে ভিডিও রোলারটা দরকার পড়ে না। ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে আসেন যে আর বাকিগুলো ঠিক আছে। শো টেক্সট থ্রেডেড, এটা এটা কিন্তু আপনার ওই যে মনে আছে আপনাদেরকে বলছিলাম ক্যালেন্ডারের ক্ষেত্রে যে বলছিলাম, মনে আছে আপনাদের? এটা না, এটা হচ্ছে ওই মানে কি বলে সেটাকে, যে বক্স হইব, যে একটা পর একটা কিভাবে আমরা লিঙ্ক করে দিয়েছিলাম টেক্সট, এই ধরেন কিরকম, এটা আমরা সিলেক্ট করলাম, এখানে আমি এ দিলাম, দেওয়ার পর লেখাটা আমি ক্লিক করে দিলাম, এখন কিন্তু এটা কি, এটা এটা কিছু কোন এরকম শেপ, এখন কিন্তু এটা টেক্সট থ্রেডেড হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনার টেক্সট বক্স, মানে টেক্সট বক্স মানে থ্রেড, এটা কিন্তু আবার এখান থেকে এইখান এই যে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এটার সাথে কিন্তু আমি চাই এখানে আর একটা পয়েন্ট হবে, এখন এই দেন এটা এটার সাথে এটা লিংক হয়ে গেছে। আবার এটার একটা পয়েন্ট, এটার সাথে এটা লিংক হয়ে যাবে এভাবে। বুঝছেন, এইগুলো হচ্ছে কি বলে সেটাকে, টেক্সট থ্রেডেড যে বিষয়টা, আমরা এখান থেকে আপনি টেক্সট টাইপ থেকে এগুলো আমরা দেখছি। অপশনটা কোথায় যায়, অপশনটা কই যে আমরা দেখছিলাম, এখান থেকে দেখছিলাম ওই তো থ্রেডেড টেক্সট। ওকে, এরপরে আসেন আমাদের ভিউ থেকে যে জিনিসটা আমাদের লাগবে, ওই যে শো গ্রিড, শো হাইট, গাইড, এগুলো কিন্তু আমাদের এখানে আছে। এবং আপনার কি বলে মেক গাইড, যেটা হচ্ছে একটা গাইড আমাদের তৈরি করা, এগুলো আমরা অলরেডি আমরা দেখাই ফেলছি। কোনগুলো রাইট বাটন ক্লিক করে, যেমন এগুলো এগুলো কিন্তু কি বলে হাইট গাইড, শো গাইড, রোলার, ঠিক আছে, জুম ইন জুম আউট, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখাই ফেলছি। ঠিক আছে, এখানে এই অপশনগুলাই কথা বলা হয়েছে। আচ্ছা এইখানে একটা অপশন আছে শো গ্রিড, এটা তো আমরা শিখবো, কিন্তু স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল আর স্ন্যাপ টু পয়েন্ট, এই জিনিসগুলা কখনো কখনো আপনাকে প্যারা দিব। সো এই জিনিসগুলো কখনো আপনারা অ্যাক্টিভ করবেন না, আমাদের এগুলো দরকার নাই, এগুলো সব কি করবো, হাইড করবো। পিক্সেল হলে ঝামেলাটা কি দেখা যায়, এটা এই দেখেন মিলছে। আচ্ছা, এটার সাথে যাই না আমি, যেহেতু এটা টেক্সট থ্রেডেড, এটার সাথে যাবো না। ধরেন এইটা একটা না, আমি এখানে একটা নিলাম, এই মিলে গেছে না, সহজ না? একটু জুম করে দেখি তো জিনিসটা ঠিক আছে কিনা। এটা এখন মিলছে। কখনো কখনো দেখবেন যে একটা সাথে মিলতেছে না, কি রে মিলতেছে না, কারণ হচ্ছে এইখানে মানে আমি যেহেতু সমস্যাটা একটু এখানে দেখাইতে পারলে ভালো হতো। এটা বেলা তো একটু দেখে, মাহ আল্লাহ এত মুশকিল, দেখাতে পারলে ভালো হতো যে জিনিসটা পার্থক্য করা। এই দেখেন, এখন দেখেন আমার কিন্তু মানে ইন্ডিকেটরে মানে স্মার্ট গাইডে কিন্তু বলছিল যে এটা কি মিলা গেছে। আমি দেখেন আবার দেখেন, এই ঠিক আছে মিলা গেছে বলছে না। এখন আসেন এবার দেখেন মিলছে। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে বুঝবেন যে মিলছে। এখন দেখেন মিলছে, অথচ আমার কিন্তু আমি এবার দেখেন নাড়ায় মিলাইতে পারবো না।
হয় এটা বেশি যাবে দিক দেওয়া দিন অনেক দূর জায়গা, আর নয়তো এভাবে নড়েই না, এরকম পাবেন। এটা হচ্ছে স্ন্যাপ টু পিক্সেল দেওয়ার কারণে এই সমস্যাটা হয় বেশি, এবং স্ন্যাপ টু গ্রিড এটা দেওয়ার কারণে আপনারা এগুলো কোনোটাই দিবেন না। আপনি তো দেখেন, আপনি তো এমনি সহজে বুঝতেছেন যে না খুব সুন্দর মিলে গেছে গা, অথচ বাস্তবতা হচ্ছে এইটা দেখেন, এই দেখেন কতটুক, দেখেন এখানে একটা ফাঁক, এখানে একটা ফাঁক, কতটুক ব্যবধান, আপনি এটা মিলাতে পারবেন না কোনোদিনও। কিন্তু যদি এই পিক্সেল স্ন্যাপ টু পিক্সেলটা তুলে দেন, তাহলে দেখবেন কত সহজে আপনি এই দেখেন এই মুভ হচ্ছে, মিলে গেছে, এখন কিন্তু 100% মিলছে। এই সমস্যাটা কিন্তু আপনারা পড়বেন, বুঝছেন? এই দেখবেন যে মিলতেছে না, আপনি টিপ দিবেন, মানে দেখবেন এদিক সরে যাচ্ছে ওদিক সরে যাচ্ছে, কিন্তু মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ হচ্ছে এখানে স্ন্যাপ টু পিক্সেল কথাটা সিলেক্ট করা আছে, সো এটাকে তুলে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? এবং এখানে কোনোটা আমরা ইউজ করব না, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পয়েন্ট, কোনোটা ইউজ করব না। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আমাদের ভিউ, এইগুলো আমাদের লাগবে। সো ভিউ থেকে আমাদের এখানে আমাদের এগুলো আমরা চেঞ্জ করব না, বাকি জুম ইন জুম আউট আমরা শিখছি, আর্টবোর্ডের এটাও জানি আমরা। তারপরে সেখানে আছে রোলারের বিষয়টা আছে, আমরা এটা দেখলাম, স্মার্ট কেটে শিখলাম, ঠিক আছে, রোলারের বিষয়টা দেখলাম। তারপর হচ্ছে আপনার এখানে এগুলো আমাদের দরকার নাই, যেগুলো কখনো বলে যদি সিলেক্ট থাকে আমরা এগুলো হাইড করে ফেলবো, ঠিক আছে। So, এই হচ্ছে আপনার ভিউ অপশনে কিছু কাজ আর কি। সো এখানে বাকি জিনিসগুলো আমাদের দরকার পড়বে না, জাস্ট আমাদের এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। সো এখান থেকে প্র্যাকটিস করবেন, স্মার্ট গাইডের বিষয়টা একটু ধারণা রাখবেন। আর এই জিনিসটার প্রতি ধারণা রাখবেন, কারণ হচ্ছে আপনার কাজ করতে গেলে যে মিলবে না তখন বুঝবেন, জুম করে দেখবেন যে আসলে মিলছে কিনা, তখন যদি সমস্যা যায় মিলে না, তখন মানে বুঝবেন যে এখানে কোনো একটা ঘাপলা আছে, মানে এই চার তিনটার কোনো একটা সিলেক্ট করা আছে, সো এগুলো তুলে দিবেন, ঠিক আছে। মানে হচ্ছে এটা কিন্তু প্রত্যেক পিক্সেলের এটা না মানে মুভ করব, হ্যাঁ। সো পিক্সেলের বাইরে এটা কখনো কাজ করবে না। সো এইগুলো আমরা তুলে দেবো যে পিক্সেলের বাইরে এটা যেভাবে সেইভাবে মুভ হবে, ওইরকম, ঠিক আছে। সো আমাদের এখান থেকে সিলেকশন এবং ভিউ দুইটা অপশন চলে গেছে, আর আছে ইফেক্ট এবং উইন্ডো, এই দুইটা অপশন এবং খুবই বড় বড় অপশন। এখানে কিন্তু ধরেন এই 3D নিয়ে আমরা শিখবো, কিভাবে 3D করতে হয় আগামী ক্লাসে, কনভার্ট শেপ এগুলো আমরা শিখবো, ক্রপ মার্কস, তারপর ডিস্টর ট্রান্সফর্ম এগুলো আমরা শিখবো। এগুলো যদি আমরা এখান থেকে ট্রান্সফর্ম শিখছি, তো ফ্রি ডিস্টর, জিগজ্যাগ এগুলো কি কেন কাজ করে এগুলো আমরা শিখবো। এগুলো খুব কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। অফসেট পাথ আসলে আমরা দেখছি অলরেডি, তো এখন আবার দেখবো রাস্টারাইজের বিষয়টা আমরা তো একটু হালকা শিখছি। তারপর আছে আপনার স্টাইলাইজার, ড্রপ শ্যাডো, ফেদার, তারপর ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার, স্ক্রাইব, আর এগুলো আমরা শিখবো। অনেক দেখবেন যে এইগুলা থেকে অনেক জটিল জটিল ডিজাইন করা সম্ভব, যদি আপনার পিসি কনফিগারেশন ভালো হয় তাহলে অনেক কিছু করা যায়, ঠিক আছে। তার হচ্ছে র্যাপিং, হ্যাঁ, র্যাপিং এটা কিভাবে করে এগুলো আমরা শিখবো। এখান থেকে ব্লার করা, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, এখানে অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা কাজ করব, এগুলো হচ্ছে ইফেক্ট। এটা আমাদের একটা ক্লাস ভিউ, এখান থেকে আমাদের একটা ক্লাস সম্ভব কিনা করতে, এটা আর দুইটা ক্লাস লাগবে। তাহলে আমাদের ইলাস্ট্রেটরের প্রাথমিক বিষয়গুলো মানে জাস্ট সাধারণ বিষয়গুলো আমরা জানবো আর কি। যখন আমরা ডিজাইন করতে যাব তখন গিয়ে বুঝবো যে আসলে কোন টুলটা কখন কাজ লাগতেছে, কি জন্য লাগতেছে। এবং আপনি যত প্র্যাকটিস করবেন, হ্যাঁ, ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম, এটার মধ্যে এটা করার পরে আমি এখান থেকে এই অংশটা বাদ দেবো, কিভাবে বাদ দেবো আপনারা বলতে পারবেন কেউ? এই জায়গাটা বাদ দেবো কিভাবে? মানে হচ্ছে এইটা হচ্ছে আমার আর্টবোর্ড, সো আর্টবোর্ডের বাইরের অংশটা বাদ দেবো কিভাবে, আপনারা কি বলতে পারবেন? স্যার কেসির মতো কি যেন আছে না, ওটা তো মানে কাটা যায়। কোনটা? কেসির মতো থাকে না স্যার, জানি কি যেন নামটা, ওখানে আরেকটা টুলস আছে, ওটাতে হলে ইয়া কাটা যায়। এটা সিজার টুল? সেটা চুল স্যার পাত কাটে স্যার। আরেকটা আছে না স্যার, ওটাতে মানে আপনার ফিল্ডটা কাটা যায়। কোনটা? স্পষ্ট মনে নেই স্যার, ওখানে এখন অপশন থাকে সিজার টুলটার ভিতরে, অপশন থাকে অনেকগুলো, ওখান থেকে। এখানে কি ইরেজার টুল না নাইফ টুল? সিজার টুলের ভিতরে এগুলো আছে।
কনফিউজ স্যার। কনফিউজ না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো বলার কথা না। এই দেন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাটবো, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা বাদ দেবো, কিন্তু শেপ বিল্ডার টুল বাদ দিতে হলে আগে আমাকে যে জিনিসটার উপর বাদ দিতে হইব এটাকে আগে সিলেক্ট করতে হবে। ধরেন আমার এইটা হচ্ছে আর্টবোর্ড, সো এই জিনিসটা দিয়ে বাদ দিতে হলে আমাকে আগে ওই জিনিসটার উপর একটা কিছু নিয়ে তারপর এটা সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট হওয়ার পরে এখন কিন্তু আমার দেখেন এটা সরি এই মাইনাস কেটে গেছে। এখন কিন্তু আমার এটা একটা কালার আছে, তো আমি এটা ধরেন এটাকে অন্য কালার দিলাম, সাদাতে নিচে দিলাম, আর এটা আছে দেখেন এখন কিন্তু আমার এটা বাইরে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার শেপ বিল্ডার টুল। অথবা অথবা আরেকটা সিস্টেম হচ্ছে দুইটা সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার, এগুলো আমরা যাবো পাথ ফাইন্ডারে কিভাবে এইটাতে ক্লিক করব বা এটাতে ক্লিক করলে কিভাবে কি করে, এটাতে ক্লিক করলে কি করে, এগুলো আমরা শিখবো। সরি, এই দেখেন। ঠিক আছে, এখন কিন্তু এইখানে যে এটা ছিল এটা কিন্তু বাদ গেছে, এখন শুধু এইটাই আছে। বাদ গেছে বলতে এটা কিন্তু কি বলে সেটাকে আনগ্রুপ হয়ে এগুলার একদম নান হয়ে গেছে। ঠিক আছে, এই পাথ ফাইন্ডারে আর শেপ মডিউলে কিন্তু এইরকমই, কিন্তু এটা উল্টা আবার কাজ করে। এইটা কিন্তু এটা ছিল উপরের লেয়ারটা, নিচের লেয়ার, উপরের লেয়ার এখানে বোঝানো আছে। আমরা এগুলো দেখাবো কোনটা উপরে কোনটা নিচে থাকে, কোনটা দিয়ে কোনটা কাটে, হ্যাঁ এগুলো আমরা দেখাবো সে যখন আমাদের এখানে আসবো। ঠিক আছে, তো এই বিষয়গুলো হলো যে আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন যে কোন টুল দিয়ে কাজ করতেছি, কোনটা কি কাজ করা লাগে, কি কোন ডিজাইন করতে হয়। যেমন আমার এখানে এখন দুইটা কাজ করতেছে, এই জিনিসটা কিভাবে করছি জানেন, এটা 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 কিন্তু একদম ইজিতে আমি করছি। এদিন একটা ভিডিও দিয়েছিলাম না একটা, যে এটাকে আমি ওইটা বানানো হয়েছে সম্ভব, মনে আপনার কি মনে হয় যে সম্ভব? সম্ভব মনে হয় স্যার। এই দেখেন আমি এটা জাস্ট কি করতেছি, হয়তো এক করে এটার মতো মিলবে, মিলতে একটু সময় লাগবে, কারণ এটা বানানোর সময় তো আসলে সহজ এইভাবে নেটে বানানো হয়ে গেছে গা। এইটা কিন্তু ওই যে আমাদের এই এই টুল দিয়ে নিয়ে কিন্তু আমাদের এইভাবে টাইনা টাইনা আমাদের করতে হবে। ঠিক আছে, এখন আপনারা মনে করেন এখানে এটা দিয়ে দিলে, এখন আপনারা মতো করে মিলিয়ে নিতে পারেন যে আসলে এইভাবে কিন্তু যে শেপ তৈরি করার বিষয়গুলো আমরা শিখবো, যে কিভাবে এইসব টুল দিয়ে আমাদের কিভাবে শেপ তৈরি করে। এখন দেখেন এটা কি বোঝাচ্ছে, হয়তো মাথাটা বেশি বড় হয়ে গেছে না? যে একজন ব্যক্তি দুই হাত তুলে দাঁড়িয়ে করে আছে, মানে আমাদের আমাদের এই আমি যে একটা নাম দিচ্ছি এটার নাম হচ্ছে অ্যাডভান্স ফ্রিল্যান্সিং কেয়ার। সো এটা লোগো তৈরি করতে গেছে, এই জিনিসটা মাথায় আসলো যে কোনো কিছু উৎসাহ প্রকাশ করার ক্ষেত্রে জিনিসটা এটা হতে পারে একটা। আরেকটা লোগো বানাইতে আরেকজন দিয়েছে যে বিশুদ্ধ.com, এইটা নিয়ে আসলে মানে কাজ করা সম্ভব হইতেছি না। যে এখন এইগুলো নিয়ে আসলে এইটার এমন এই লোগোটা তৈরি করতে আমাকে যিনি বলছে, যার লোগো তৈরি করবেন তিনি বলছে যে এটা বাংলা এবং ইংলিশ লোগো হবো। এমন একটা জিনিস ইউজ করতে হবে যাতে বাংলা থাকে ইংলিশে থাকে, যাতে করে সহজে একটা ব্র্যান্ড ধরে নিতে পারে যে এটা এই ব্র্যান্ড। সো এখন বুঝেন যে একটা লোগো তৈরি করতে হলে কত কি চিন্তা করতে হয়। এখন আমাকে ওই জিনিসটা মাথায় নিতে হইব, এটা তো ওই সেম একটা জিনিস থাকবো এই বাংলাতেও ইংলিশেও, আবার যখন বাংলা লিখবো বিশুদ্ধ.com, এখন ইংলিশে এরকম থাকবো।
ঠিক আছে? সো এই জিনিসটা চিন্তা করেন তাইলে কত কি করতে হয়। আপনারা কিন্তু এটা কিন্তু সহজে আপনাদের মাথায় আসবে না। আমার মাথায় এখনো আসতেছে না। যত প্র্যাকটিস করবেন, যত ঘাটাঘাটি করবেন, বিষয়টা নিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন যে মাথায় তখন আসতেছে এই নলকূপের গ্যাসের মতো, গ্যাস কূপ আছে না, কূপ যেমন বাইরে ছুটে ওরকম বেরিয়ে। ঠিক আছে? সো আপনাদের প্র্যাকটিস করতে আমি বারবার বলি, আপনারা যেহেতু আমি যাই যতটুকু বুঝি আসলে আমি আসলে ওই ফার্স্ট টাইম আমার ক্লাস তো, তো কিছু বিষয়গুলো হচ্ছে আমার কাজ করা হয় না। আমার আসলে এখানে তো হিউজ অপশন আছে। আমি যখন যে কাজ করব আমার জন্য যতটুকু দরকার আমি এই পর্যন্ত জাস্ট আমি শিখছি এবং ওই কাজ আমি করি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে এতটুকুই। আবার যেহেতু ইলাস্ট্রেটর শুধু ডিজাইনের ক্ষেত্রে না, আপনার আরো অনেকগুলো বিষয় আছে যারা ইলাস্ট্রেশন করে তাদের জন্য কিছু কিছু বিষয় অপশন থাকে, আবার কিছু অপশন থাকে টাইপোগ্রাফি করে তাদের জন্য কিছু অপশন, যেমন এই যে ফন্ট তৈরি করে, বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট, সো এইগুলো কিছু তৈরি করে কিন্তু এই ইলাস্ট্রেটর তৈরি করে, তাদের জন্য কিছু ফর্মুলা অপশন আছে। So এইভাবে অনেক অপশন গুলো আছে। সো আপনি কি শিখবেন আপনার জন্য যতটুকু দরকার, যে আমি যেহেতু আপনাদের প্রিন্টিং লেভেল বা লোগো ডিজাইনিং সিস্টেমে আমি এসব শেখাবো, সো এইগুলো আপনার জানা থাকলে যথেষ্ট। কেউ যদি এর বাইরে শিখতে চান তাহলে আপনি কিন্তু চাইলে বিভিন্ন আবার ওইগুলা এক্সট্রা কোর্স করতে পারেন অথবা ওইটাও চাইলে শিখতে পারেন। কিন্তু এটা কিন্তু ফান্ডামেন্টাল, মানে একদম বেসিক। আমি যা এখন যেগুলো করছি বেসিক, এর উপর হচ্ছে ওইটা এক্সট্রা। বিষয়টা বুঝতে পারছেন? সো আপনাদের ফান্ডামেন্টাল যেগুলো আসলে কমন সব কাজে লাগতে পারে এই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে কিছু অপশন দেখাই না এখনো, মানে এগুলা কি, কখন আসে, কি জন্য এক একটা সময় দেখে কখন থাকে, তো এগুলো আমি দেখাবো। ঠিক আছে? ফন্ট সিলেক্ট করলে একরকম থাকে, শেপ সিলেক্ট করলে আরেক রকম থাকে। ঠিক আছে? এবং সব বেশিরভাগ সিলেক্ট করলে কি জন্য এরকম হয় এগুলো আমি বলবো একসময়। ওকে, সো আমাদের ইফেক্ট এবং অবজেক্টের জন্য আগে আমি দুইটা ক্লাস চেষ্টা করব যাতে করে আমাদের এইটা শেষ হয়ে যায়, দেন আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ শুরু করব। লোগো ডিজাইনের ক্লাস যদিও দুইটা বা তিনটা ধরছিলাম, কিন্তু আমি আমার মনে হচ্ছে ওইখানে ক্লাস দিতে দিব 5টা। কেন? কারণ হচ্ছে আপনাদের যদি মাথায় কিভাবে লোগো নিয়ে কাজ করার মাথায় খুলে প্রত্যেকটা লোগো, একটা লোগো কি কি উপর ডিপেন্ড করতে হয়, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে লোগোটা তৈরি করতে হয়, কেমন হইতে হয়, কোন কালার নিতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের ক্লাসগুলো যদি না বোঝায় তাহলে আসলে কাজ করতে পারবেন না। আমরা বিভিন্ন যারা আসলে এখান থেকে প্র্যাকটিস করবেন তাদেরকে আসলে আমি গাইডলাইন দেবো বিভিন্ন কন্টেস্টের লোগো দেওয়ার ক্ষেত্রে। আদারওয়াইজ কেউ যদি প্র্যাকটিস না করে এই যদি লোগো ডিজাইন কন্টেস্টে যান তাহলে আপনার ইচ্ছা আপনি যাইতে পারেন। ঠিক আছে? আমরা কন্টেস্টে যাবো। আপনি কন্টেস্টে গেলে দেখবেন যে হয়তো এমন হইতে পারে, আমরা দেখছি যে ডিজাইন একেবারে খারাপ। আমি আমি একটু দাঁড়ান একটা জিনিস দেখাই হোয়াটসঅ্যাপটা। এইটা, এই যে ভিজিটিং কার্ডটা, ঠিক আছে, এটা কিন্তু উইনার হইছে। ঠিক আছে? এখন উইনারটা কেডা? উইনারটা হচ্ছে আমাদের মুসাদ্দিক ভাই, আমাদের যিনি এলইডিবি তে ক্লাস করাইতে। ঠিক আছে? তো এখন এই লোগোটা, এটা কিন্তু ভিজিটিং কার্ড, কিন্তু সে কত ডলারের লোগো জানেন উইনার হয়েছে জানেন? $150 উইনার হয়েছে। তার মানে সে এখান থেকে পাইবো 150, 50 হইলে এখান থেকে যাব 10, 10 আর 5, 5, 15। সো $15 বাদ দিলে যত থাকে সবটা কিন্তু উনি পাবে। তার মানে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে কত ডলার পাইতেছে? তার মানে $10,000 উপর বা $12,000 উপরে। চিন্তা করেন এই উইনার হয়ে যেতেছে। এখন কখনো কখনো এমন হয় যে মানে তার কাছে জাস্ট ডিজাইনটা ভালো লাগছে, এই জন্য সে ডিজাইনটা নিয়ে নিছে। হ্যাঁ, পছন্দ লাগছে নিচে, অথচ এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন এই কালারটা এটার সাথে আসলে একটা স্ট্যান্ডার্ড কোনো কালার হইলো না, কিন্তু যে কন্টেস্টটা দিছে তার কাছে এটা ভালো লাগছে, সে কিন্তু উইনার করে দিয়ে দিবে। আপনি কিছু বলার অধিকার নেই। আপনারটা যত ডিজাইন সুন্দরই হোক, আপনি দেখবেন যে কত এই যে ধরেন এটার ক্ষেত্রে কি, এটা তো মোটামুটি একটা আছে। তারপরে ধরেন যে ডিজাইন, এটা দেখেন একটা, এখানে খুব স্ট্যান্ডার্ড লাগতেছে, এটা কালারটা আসে তো ঠিক আছে, এই যে কালারটা একটা জোস কালার, হ্যাঁ, গ্লোসি টাইপের কালার, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার লাগতেছে, ডিজাইনটা কিন্তু স্ট্যান্ডার্ড। এটা আবার হোয়াইট, সরি, এটা আবার হোয়াইটের মধ্যে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারপরে আছে এখানে এটা আবার আছে মোটামুটি। তো
এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড টাইপের ডিজাইন, অথচ সে কিন্তু এটা উইনারই করে নাই, উইনার করছে এইটা। এটা ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট বলি যে এটা কিন্তু কালার সিলেকশনে কিন্তু হয় না, এবং এখানে ফন্ট সিলেকশনের কিছু বিষয় আছে যেগুলো আসলে প্রপার হয় নাই, এবং আইকন সিলেকশনে কিছু প্রবলেম আছে, এই জিনিসগুলো। তারপর আমি আপনাদেরকে কন্টেস্ট নেব এই জন্য যাতে করে আপনাদের উৎসাহটা আরো বৃদ্ধি পায়। ইভেন এখান থেকে কিন্তু আমাদের এলইডিবিতে কাজ কোর্স করে আরো কয়েকজন এরকম, আরেকজন এরকম কন্টেস্ট রয়েছে। কোনটা আমি একটু দেখে, আমি যেখানে আমি নিজে কন্টেস্ট দিচ্ছি, আমি কিছু হয়েছি না, সে উইনার হয়ে গেছে, মানে তারটা অবশ্য ভালোই ছিল। দাঁড়ান দেখে আছে কিনা, তাহলে বুঝবেন। এইটাতে আসে, এইটা ফেসবুক কভার, এই যে উইনারটা হয়েছে সে হচ্ছে আমাদের এলইডিবি কোর্সের একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো তার ডিজাইনটা হচ্ছে এটা, এই যে শ্রী রঞ্জন দাস, ইয়া তো মনে হয় চিনতে পারতেছেন। রাজু ভাই, হ্যাঁ, রাজন ভাই তো চিনতে পারছেন। সে কিন্তু এই দেখেন তার ডিজাইনে তো উইনার হয়ে গেছে, অথচ আমি কিন্তু দিছিলাম, ঠিক আছে। দেখেন সে কিন্তু কয়েকটা দিছিল, সে একটা, তারপরে এটা ছিল আরেকটা, মানে এটা প্রথম দেওয়ার পরে তখন বলছে যে এটা কিছু কমেন্ট করছিল সম্ভবত, দেন কিন্তু ও না, এখানে কমেন্টটা করে না। আমরা আবার একটু হেল্প করছি, কিরকম দেখেন, এখানে 3টা লাইক, কিন্তু আমার একটা লাইক আছে, মোসাদ্দেক ভাইয়ের একটা লাইক আছে, আমরা একটু লাইক করছি, তার মানে যাতে করে সেও একটু ইয়া হবে, মানে কনফিডেন্স পায় যে এটা সিলেক্ট করা যেতে পারে, কারণ আরেকজন সাপোর্ট দিছে, ঠিক আছে। অনেকে কিন্তু ডিজাইন দিছে, সব ডিজাইন কিন্তু সে নিচ্ছে না। কখনো এই হেড ডিজাইনটা সুন্দর হয়েছে একটু মানে, এবং তার মাথায় ক্রিয়েটিভিটি আছে, প্রফেশনাল একটু ইয়ে আছে, লোক আছে, এবং সে কিন্তু বর্তমানে ভালো আর্ন করতেছে। প্রত্যেকদিন তার ফাইবারে অর্ডার থাকে দুইটা, একটা দুইটা তিনটা করে থাকতেছে। তো এখন আমি আপনাদের বলার কারণ হচ্ছে, আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনাদেরকে দ্রুতই মার্কেটে আমি নিয়ে আসবো, নিয়ে আসলে আপনাদের কিভাবে মার্কেটে কাজ করবেন, সাবমিট করবেন, সবকিছু আমি শিখিয়ে দেবো। আদারওয়াইজ প্র্যাকটিস না করলে আমি আপনাদের শেখাবো না, এবং ওইভাবে আমি যখন এই মার্কেটে নিয়ে আসবো তখন আপনাদের যারা প্র্যাকটিস করবে তাদেরকে সাথে প্রাইভেটলি নিয়ে আসবো, তাদেরকে আমি দেখাবো, আদারওয়াইজ সবাইকে দেখাবো না। শুধু শুধু আপনি মার্কেট নষ্ট করবেন আরো, উল্টাপাল্টা কিছু করবেন, মানুষ তখন হাসাহাসি করবে। কারণ হচ্ছে প্রত্যেকটা কিন্তু বাংলাদেশি বিদেশি সব কিছু থাকে। এই শ্রী রঞ্জন দাস, আপনি যদি এখানে যান, সে কোন দেশি, বাংলাদেশি দেখছেন, এবং সে কিন্তু 3টা প্রজেক্ট ডান করছে 5 স্টারে, এবং সে কিন্তু তার তার ক্ষেত্রে দিন তার তার কাজ দেখছেন, এই দিন কি প্রিমিয়াম কোয়ালিটি কাজ, সে এইসব কাজ করে বেশি, ঠিক আছে। ফাইবার এইসব কাজ করে সোশ্যাল মিডিয়া ব্যানার হিসাবে। তার এই ডিজাইন গুলো দেখেন, বুঝবেন যে আসলে সে কত ভালো সুন্দর ডিজাইন করে, দেখছেন। এখন আপনি যদি ভালো না করেন তখন তো আপনি দেখবেন যে আপনার নামটা এসে পড়বে সে বাঙালি, তখন বিষয়গুলো খুবই মানে নেগেটিভ আসে আসে আর কি, ঠিক আছে। তো এই জন্য আপনাদের চেষ্টা করা উচিত যে প্র্যাকটিস করলে দেখবেন যে আমি আপনার মার্কেটে আনবো, আমি আপনাদের বিভিন্নভাবে হেল্প করবো। আমি নিজে কিন্তু কয়েকটা উইনার হয়েছি, ঠিক আছে। কিন্তু আহ, আরো কিছু উইনার হয়ে মানে, মানে আমি সময় দিতে পারি না। যে এখানে একটা কন্টেস্টে উইনার হবো, সময় দেবো, ওরকম আসলে আমার এখন আর পারতেছি না। তো কিছুদিন পরে তো আশা করি একটু এখানে অনেক সময় দেবো, প্লাস হচ্ছে আমার যে আইটি সেন্টারটা দেওয়ার ইচ্ছা আছে, ওইখানে যে ছেলে যারাদেরকে নিয়ে আমি কাজ করব, যারা আসলে কাজ অলরেডি পারে, তাদেরকে আমি এখানে নিয়ে আসবো, যাতে করে তাদের সাথে আমি কাজ করব। তো তারা হইলো আমারও হয়ে গেল, বিষয় হলো বুঝছেন। তো আপনাদের প্র্যাকটিস করা দরকার, প্র্যাকটিস করলে মার্কেটে আসবেন। লোগো ডিজাইন কন্টেস্ট হয়, হিউজ কন্টেস্টের ব্রাউজ যান, কন্টেস্ট লোগো ডিজাইন $100, $200, $300, $500 পর্যন্ত কন্টেস্ট হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আপনি না পারলে তো সব কন্টেস্ট আইসা শুধু নিজের নেগেটিভ মার্কিং খাইতে খাইতে পরে আইডি ব্লক করে দিবে। দেখেন, এক্সডি ডিজাইন টু এইচটিএমএল সিএসএস কনভার্সন, এটা হচ্ছে ইয়াদের জন্য ইনফোগ্রাফিক, এটা দরকার নাই। আই নিড লোগো ডিজাইন ফর 53, দেখেন $53। লোগো হেডার এন্ড ফুটার ফর কোম্পানি $100, গ্রান্টেড, টাকা পাবেন যে অলরেডি উইনার উইনার সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখেন কাজ কিন্তু শেষ হয়েছে না, কতদিন জন্য বাকি ছিল। ওকে, এই দেখেন ডিজাইনটা, এটা কি, এটা অনেক আগের ডিজাইন, এতদিন করতে এলো, অনেক আগে দেখছিলাম এই ডিজাইনটা উইনার হয়েছে।
কখন এটা ইয়ে করছে 1 উইক আগে 2 উইক আগে, হ্যাঁ অনেকদিন আগে দিতে দেখছিলাম উইনার হওয়ার কথাটা। আচ্ছা এটা মনে হয় কিছুদিন আগে ইয়ে করছে, উইনিং দিছে আর কি। এটা দেখেন ক্লোজ হয়ে গেছে $100, এটা হচ্ছে $37 লোগো ডিজাইন, ঠিক আছে। So, এই প্রচুর কন্টেস্ট আছে, আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এইসব আসার পরে দেখবেন যে আপনার উৎসাহ পাবেন। প্রথম দেখবেন যে আপনার কাজগুলো রিজেক্ট হয়েছে। এরপর দেখবেন যে আপনার 1 স্টার দিছে, এরপর দেখবেন 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার দিয়েছে, আপনি দেখবেন যে উইনার হইতেছেন। এখানে আমার এখানে যে কাজগুলো আছে আমি কিন্তু ওই কন্টেস্ট উইনিং করে একটা কাজ পাইছিলাম, কারণ আমি সময় দিলে দিকে এই জন্য পাই না। সো আমাদের এই ইফেক্ট এবং এটা শেষ হলে আমাদের লোগো ডিজাইন শুরু হইব। সো আপনাদের বাকি যাই দেখাইছি এগুলো একটু প্লাস রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো হয়তো না বুঝলে আবার দেখেন, বা সমস্যা হলে আমাকে পার্সোনালি কথা মানে নক দেন। আমি তো বললাম যে আমি আপনাদের সর্বোত্তম চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, ঠিক আছে। এরপরে যদি কিছু না করেন তাহলে আসলে আর কিচ্ছু বলার নেই। হয়তো আমার যে যে একটা শ্রম দিচ্ছে আপনাদের পিছনে, হয়তো এটা আমার পণ্ড শ্রম হতে পারে। আশা করি এমন হবে না। কমপক্ষে 1-2 জন আমি পাবো যারা আসলে আন্তরিকতার সাথে কাজ করবেন, নিজে আপনারা প্রতিষ্ঠিত হন, এটাই আমার যথেষ্ট, ঠিক আছে। তো অনেক কিছু বলে ফেলছি এই সুযোগে। আর ভাই আমাদের পোর্টফোলিওর জন্য কি হেল্প করবেন না? হ্যাঁ, মানে যাতে একটা স্ট্যান্ডার্ড এখন পোর্টফোলিও দাঁড় করতে পারি, কারণ অনেক বেরিয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড কোনো পোর্টফোলিও হয় না এখন এখনো। কথা হচ্ছে প্র্যাকটিস, এরকম কাজ যদি আপনি রেডি না করেন পোর্টফোলিও করতে পারবেন। আপনি যখন কাজ করবেন কাজগুলো তো আস্তে আস্তে পোর্টফোলিও আপনার। এই ধরেন বিহেন্সে আপনার এটাই তো পোর্টফোলিও। আপনার যে যারা গ্রাফিক ডিজাইন করে তাদের কিন্তু সার্টিফিকেটের আমি ভ্যালু যদি ধরেন তাহলে বলবো 5%ও না গ্রাফিক ডিজাইনের ভ্যালু। হ্যাঁ, কারণ হচ্ছে কি একটা প্রতিষ্ঠান আপনি যখন যাবেন, হ্যাঁ একটা প্রতিষ্ঠান আপনি যখন যাবেন তারা কিন্তু আপনার সার্টিফিকেট চেক করবেন, বলে বলবেন আপনার সার্টিফিকেট দেখেন। সে বলবে আপনার কি বিহেন্সে কোনো অ্যাকাউন্ট করা আছে, বা মানে এরকম কোনো পোর্টফোলিও বা ড্রিবলে কোনো অ্যাকাউন্ট করা আছে এখানে। জীবন হ্যাঁ, এগুলো কিন্তু আছে, যেমন ধরেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ। যেমন ধরেন আমারটা দেখাই, আমার অ্যাকাউন্ট কই, বিহেন্স প্রোফাইল, এই দেখেন আমার এখানে কিন্তু আমার ফাইল আছে। আমি কিন্তু বলতে পারবো যে আমার বিএনসি অ্যাকাউন্ট করা আছে। তাদেরকে আমি লিঙ্কটা দিলে তারা কিন্তু চেক করে দেখতে পারবে আমার আইকন, লোগো, আইকন, ভিজিটিং কার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু সে দেখতে পারবে। আপনার কি দেখতে পারবে? আপনার সার্টিফিকেট দিয়ে কি করবে তারা? তারা তো আগে চাইবে আপনার কাজ দেখবে আপনি কি পারেন কিনা। আমি যদি বলি যে আমি লোগো ডিজাইন ভালো পারি, হ্যাঁ, তখন তারা এটা দেখলে তো কিছুটা বিশ্বাস করবে যে না হ্যাঁ পারে, তাই না? জি ভাই। কিন্তু আপনি সার্টিফিকেট দিয়ে গেলে তাদের কাছে সার্টিফিকেট তা আপনি তাকাবি না সার্টিফিকেট, তারা কিন্তু সার্টিফিকেট দিয়ে তাকাবি না, কোনো দরকার নেই। এটা হচ্ছে কি আপনি জানেন বর্তমানে রিজিউম সিস্টেম হচ্ছে এটা, 1 পেজ রিজিউম, এটা হচ্ছে সিস্টেম, 1 পেজের মধ্যে সব থাকবে, ঠিক আছে। তো এখানে কিন্তু সার্টিফিকেট কিছুই লাগে না। বিদেশিরা কি করে, এত পেজ দেখার সময় না, এক পাতা উল্টো উল্টো দেখবে, তারা জাস্ট 1 পেজে নিবে, 1 পেজে সব কিছু থাকবে আপনার। দেখেন আপনার বিষয়ে কিছু তথ্য, কন্টাক্ট ইনফরমেশন, আপনি কি কি বিষয়ের এক্সপার্ট, কোন কোন ভাষা জানেন, এক্সপার্ট কি কি মানে এক্সপিরিয়েন্স কিসের উপর আছে, এডুকেশনাল এক্সপিরিয়েন্স কি কি, রেফারেন্স কারো আছে কিনা, শেষ। 1 পেজের মধ্যে কিন্তু আমরা কিন্তু 1 পেজ, 2 পেজ, 3 পেজ রিজিউম করি, কিন্তু ওই সিস্টেম এখন নাই। আপনার আপনি এইসব রিজিউম ডিজাইন করে যখন আপনি ইয়াতে যাবেন না, কি জানি বলে, এর নাম জানি কি, ভুলে গেছি কত, লিঙ্কডইন, লিঙ্কডইন না, লিঙ্কডইন কিন্তু প্রচুর। ও আপনি যদি ভালো পোর্টফোলিও দাঁড়া করাতে পারেন এবং এরকম একটা রিজিউম তৈরি করেন, ঠিক আছে। আমার দেখেন একটা নোটিফিকেশন দিয়েছি না, আচ্ছা, এই নোটিফিকেশন দেখেন আমার এখানে জব অ্যালার্ট, আমি অ্যালার্টটা চালু করে রাখছি যে গ্রাফিক ডিজাইন রিমোট, এটা কিন্তু আমার জায়গা করতে হবে না, এখান থেকে বাংলা বসে বসে কাজ করতে পারবো। তাদের এখানে দেখেন কিছু কথা বলা আছে কি কি লাগবে তাদের রিকোয়ারমেন্ট গুলা, ঠিক আছে। এটা হয়তো বাংলাদেশি না, এই জন্য এরকম ভাষা এসে রয়েছে। বাংলাদেশি, সরি বাংলাদেশি মানে সবার জন্য না। আপনি অন্যটা চেক করেন, পোল্যান্ড, এটা কোথায়, মেন্টরস ওহিও, এটা হচ্ছে আমেরিকা। তো এখানে কিন্তু ডিটেলস বলা আছে, রেসপন্সিবিলিটি, ঠিক আছে। দেন কি, রিসিভ এন্ড রিভিউ ডিজাইন রিকোয়েস্ট সাবমিটেড বাই দ্য সেলস টিম, প্রোগ্রাম ম্যানেজার এন্ড দ্য সার্ভিস ডিপার্টমেন্ট, ইউটিলাইজ দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য কোরাল ড্রো, ইলাস্ট্রেটর এন্ড অটোক্যাড টু প্রডিউস দ্য conceptual
কি কনসেপচুয়াল কি জানি কনসেপচুয়াল অ্যান্ড টেকনিক্যাল প্রোডাকশন ড্রয়িং, এই অনেকগুলো আপনার বলা থাকবে। স্কিল কি কি থাকবে? সায়েন্স নলেজ, প্রিফার্ড এবিলিটি টু ক্রিয়েট কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স অ্যান্ড প্রেজেন্টেশন ড্রয়িং, হ্যাঁ, এবিলিটি টু লার্ন টেকনিক কুইকলি, অর্গানাইজ অ্যান্ড ক্রিয়েটিভ, এক্সিলেন্স, টাইম ম্যানেজমেন্ট স্কিল, এই জিনিসগুলো আপনার মধ্যে আছে কিনা। হয়তো মানে সব থাকবে না, কিন্তু তাই বলে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না সেটা না। অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাই করলে কিন্তু আপনার রিজিউমে যে তৈরি করবেন ওই রিজিউম দিবেন, আপনার ওই রিজিউমের মধ্যে কিন্তু ওই তাদের এই বিএনসির অ্যাকাউন্ট থাকবে, তারা কিন্তু এগুলো চেক করে দেখবে যে না সে পারফেক্ট, তার সাথে তাকে ইন্টারভিউ নেওয়া যায়, তখন কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আর এরকম একটা রিমোট কোম্পানিতে জব পাওয়া মানে হচ্ছে মান্থলি আপনার 50,000 টাকা মিনিমাম একটা জবের অফার পাবেন। ঠিক আছে। ইনশাআল্লাহ ভালো করে So, সবাই মিলে এখন এই জিনিস এই জন্য আপনাদের দেখেন ফুল টাইম কিন্তু এগুলো কিন্তু সব আপনার রিমোট। কয়টা রিমোট না? হ্যাঁ রিমোট, গিয়ে করতে হবে না। যুগ না পাল্টে গেছে, বুঝছেন? এখন আপনি যত বেশি অ্যাডভান্স হবেন, যত বেশি ভালো কাজ করবেন জানবেন, আপনি ওরকম সুযোগ সুবিধার মাধ্যমে কাজ করতে পারবেন। কিছু না জানলে মনে করেন আপনি গিয়ে দৌড়াদৌড়ি করে অফিসের সামনে বসে থাকলে আপনাকে কাজ দিবে না। ইভেন এখানে দেখেন 170 জন অ্যাপ্লিকেশন করছে এটার মধ্যে, বুঝছেন? 170 জন করছে। এখন আপনি চাইলে যদি 70 জনের মধ্যে দেখতে চান যে কম্পারিজন যে কার থেকে কেমন আগায়া না পিছায়া, এটা দেখতে পারবেন। কিন্তু এটা এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে, প্রিমিয়াম নিতে হবে আর কি। কিন্তু বিষয় হচ্ছে যে দেখেন 170 জন অলরেডি করে ফেলছে, এখন তাদের সাথে আপনার ইয়া করা, এই 170 জনের মধ্যে থেকে আপনারা নিব, তার মানে বুঝেন, চিন্তা করেন আপনি তাহলে ওই 170 জনের উপরে হইতে হইব, তাদের নিচে হলে তো আপনি কোনোদিন পারবেন না। ইভেন এখান থেকে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে, এইসব মার্কেট প্লেস, এটা হচ্ছে কর্পোরেট একটা মার্কেট প্লেস। এখানে কিন্তু যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে, ওনার এইসব কিছু যারা, তারা কিন্তু এই মার্কেট প্লেসে থাকে। মার্কেট প্লেস বলতে এই লিঙ্কডইনে এখানে প্রোফাইল আছে, প্রত্যেকের একটা বিজনেস প্রোফাইল আছে এখানে। যারা কোনো জব করে হোক, মানে যে কোনোটাই হোক, আমার যেমন আমার নিজের একটা প্রোফাইল আছে, এখানে আমি এটাতে আমার বিভিন্ন তথ্য মত দেয়া আছে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকের এক একটা প্রোফাইল থাকে। আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট করবেন, বিহেন্স অ্যাকাউন্ট করবেন, এখানে আপনাদের যে কাজ করবেন কাজগুলা জাস্ট যে আজারে বাজারে কাজ দিলে তো হইব না, কাজগুলো তো ওই টাইপের কাজ দিতে হইব যেগুলো হচ্ছে প্রফেশনাল একটা কাজ, যাতে অন্য কেউ দেখলে বুঝতে পারে যে আপনার এটা একটা না একজন স্ট্যান্ডার্ড ডিজাইনার, তার এখান থেকে আমি কাজ করাতে পারি, তারে দিয়ে কাজ করাতে পারি। ইভেন এখান থেকে অর্ডার আসবে, এখান থেকেও আপনার কাছে অর্ডার আসবে। আপনার দেখেন ফেসবুক, টুইটার এগুলোতে আপনারা পাবে, এই যে মেসেজে কিন্তু আপনাকে একটা মেসেজ দিতে পারবে, সবকিছু করতে পারবে। ঠিক আছে। এখান থেকে কাজ পাওয়া যায়। আহ, আপনি আপনাদের তো আসলে ডিজাইনিং এ তো অনেকগুলো সেক্টর। আপনি যদি লোগো নিয়ে কাজ করেন, আপনি সারা জীবন লোগো নিয়ে কাজ করেন, আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি এই যে এটা হচ্ছে কি বাইফল মানে বুশিয়ার টাইপের এইসব নিয়ে কাজ করেন, আপনি এইসব কাজ করেন, আপনি প্রচুর কাজ পাবেন। দেখেন এগুলো কিন্তু ডিজাইন আপনার শিখাবো। ঠিক আছে, দেখছেন বই ডিজাইন করার মতো বাইফল আর কি। So, এইসব কাজ করেন, আপনার প্রচুর কাজ করতে পারবেন। আমি সবাইকে বলবো না যে সবগুলা নিয়ে গোলাই ফেলেন, তাহলে আপনি একটু আগাইতে সময় লাগবে। একটা নিয়ে থাকবেন, ওইটা আগাইবেন। তবে হ্যাঁ, আমি আপনাদের সাপোর্ট দেবো কিরকম, আমি যাকে যেই সিস্টেমে মানে যেই অপশনে ভালো দেখবো তাকে ওইটাতে আমি জাস্ট বলবো কাজ করার জন্য। যদি কেউ লোগোতে দেখি যে না তার লোগোতে ভালো কাজ করতেছে, এরকম কাজ করা যায়, তাহলে তাকে ওই লোগোতেই দেখবো। যার ভিজিটিং কার্ডে ভালো, তাকে ভিজিটিং কার্ডে বলবো, মানে সারা জীবন ভিজিটিং কার্ড করে না, আপনার জন্য এটি যথেষ্ট ইনকাম করার লাগে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। সো এখন প্র্যাকটিস করা, আমার একটাই কথা, প্র্যাকটিস করেন। আশা করি তাহলে আপনাদের জন্য সবকিছু ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, সবাই তো মনে হয় চলে গেছে, কোন সময় দেখিও নাই, অনেক দেরি হয়েছে তো। ইনশাল্লাহ স্যার, করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ